মাননীয় সভাপতি অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, মাননীয়া অধ্যাপিকা দেবযানী গঙ্গোপাধ্যায়, সুদীপবৃন্দ, কৌশিক আছে, কৌশিককে দেখছিলাম। আমি অ্যাকচুয়ালি অনিরুদ্ধ বাবুকে প্রথমে যখন আমি যাদবপুরে ছাত্র ছিলাম 80-র দশকে, নামে চিনতাম, কাজের মধ্য দিয়ে কিছুটা চিনতাম, কিন্তু আমার কৌশিকের সঙ্গে আগে পরিচয়, কারণ আমরা একটা ক্যাম্পাস শেয়ার করেছি। সেরকম অবস্থায় 80-র দশকে একটা ইতিহাস সংশোধনী অনুষ্ঠানে অনিরুদ্ধবাবু যাদবপুরের ক্যাম্পাসে আসেন, যেটা অরুণবাবু বললেন। ওই কিন্তু খুব বহুমুখী একটা চরিত্র, বর্ণময় চরিত্র, এবং মধ্যযুগের বিষয় যে গুরুত্বপূর্ণ হতে পারে এবং আকর্ষণীয় হতে পারে, সেটা ওনার বক্তৃতার মধ্য দিয়ে তখন অনুধাবন করেছিলাম। ঠিক বলতে পারবো না সেটা থেকেই, সেই সময় থেকেই আমার মধ্যযুগ সম্বন্ধে আগ্রহটা শুরু হয়েছিল কিনা, হয়তো তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন আমি প্রথমে, যেহেতু আমাদের সময় খুব বেশি নেই, একটা দুটো কথা বলে মূল বিষয়ে চলে যাব। একবার ইতিহাস সংসদের আরেকটা অনুষ্ঠান, কোনো একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা দিচ্ছিলেন অনিরুদ্ধ বাবু, তখন ওনার চোখের অবস্থাটা ভালো ছিল না, এবং আমি সেটা বুঝতে পেরে মঞ্চে ধরে নিয়ে গেছিলাম। মানে এত আবেগপ্রবণ ছিলেন, খুব সুন্দর বললেন, তুমি আমাকে এতটা ধরে নিয়ে বসিয়ে দিলে। তারপরে মানে সেটা খুব আমার টাচ করলো। মানে এরকম একটা স্নেহশীল ছিলেন, পরবর্তী প্রজন্মকে সবসময় উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন। তা সেই জন্য আমি কিছুটা হিস্টোরিওগ্রাফিক্যালি আলোচনাটা শুরু করব, কারণ মধ্যযুগের সমাজ ইতিহাস চর্চার একটা কতগুলো মাইল ফলক আছে। তাই হিস্টোরিওগ্রাফিটাকে বাদ দিয়ে, ইতিহাস চর্চার যে দর্শন সেটাকে বাদ দিয়ে এই আলোচনা অগ্রসর হয় না। তো অরুণবাবুর সূত্রপাত ঘটিয়ে গেলেন। এই যে কৃষক পালাচ্ছে, পালিয়ে কোথায় যাচ্ছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মধ্যযুগের সমাজ বুঝতে গেলে কৃষককে বাদ দিয়ে, গ্রামীণ সমাজকে বাদ দিয়ে হয় না। সুতরাং এখানে বঙ্গদেশে, পশ্চিমবঙ্গে আমি বলবো যে মধ্যযুগের ইতিহাস চর্চার ধারা যদুনাথ সরকারের পর অনেকটা চালু ছিল। যাদবপুরে বিহারের এডুকেশন সার্ভিস থেকে চলে এসেছিলেন জগদীশ নারায়ণ সরকার, চালু রেখেছিলেন। 80-র দশক থেকে তিনি দুর্বল হয়ে পড়ছেন, আর সেভাবে গবেষণা করতে পারছেন না। তখন এই গবেষণার প্রবণতাটা চালু রেখেছিলেন, এই চর্চাটা চালু রেখেছিলেন অনিরুদ্ধ বাবুর মতো মানুষ। এবং ওই যে কৃষক পালাচ্ছে কোথায় যাচ্ছে, ওই ধারাটা বোধহয় এক সময় গৌতম ভদ্রকে উদ্দীপ্ত করেছিল, অনুপ্রাণিত করেছিল। তাই তার গুরুত্বপূর্ণ একটা বই, যেটা অবশ্যই অর্থনৈতিক ইতিহাসের কথা বলে, কিছুটা রাজনৈতিক ইতিহাসের কথা বলে, কিন্তু আরো বেশি আমার মনে হয় বলে মধ্যযুগের সামাজিক ইতিহাসের কথা, মুঘল যুগে কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ। কিন্তু এই ধারাটা চলতে পারতো, চললে হয়তো পশ্চিমবঙ্গের এই মধ্যযুগের ইতিহাসের ধারাটা অনেক পুষ্ট হতো। কিন্তু গৌতম বাবু কিন্তু শেষ পর্যন্ত ওনার প্রতিভা এবং প্রয়াসকে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নিয়োজিত করলেন, মধ্যযুগ থেকে সরে গেলেন। যদিও উনি, এটা বোধহয় প্রথম একটা বাংলা বই, এই যে মোগল যুগের কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ, যেটা মূল ফার্সি উপাদান থেকে লেখা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ দিক পাওয়া যাচ্ছে, যেটা কমন। গৌতম বাবু অরিজিনাল সোর্স থেকে লিখছেন, আবার অনিরুদ্ধ বাবু ফ্রেঞ্চ সোর্সের উপর নির্ভরশীল, অরিজিনাল সোর্স ভিত্তি করে মধ্যযুগ চর্চা করছেন। জগদীশবাবু তো করতেনই, জগদীশবাবু যদুনাথ সরকারের ডাইরেক্ট ছাত্র। সুতরাং এই ধারাটা 80-র দশক থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। অনিরুদ্ধবাবুর কাজ চালিয়ে গেলেন, কিন্তু তার সঙ্গে আরও অনেকের যোগ দেওয়ার প্রয়োজন ছিল, সেটা হয়তো আমরা পশ্চিমবঙ্গে দেখলাম না সেভাবে। আর ভারতবর্ষ মধ্যযুগের ইতিহাস চর্চাটা আস্তে আস্তে কিছুটা হয়তো ম্লান হলো। আর একটা বৈশিষ্ট্যর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এখানে মধ্যযুগের ভারতের সামাজিক ইতিহাস চর্চাটা ভারতবর্ষে মূলত ঐতিহাসিকরা করলেন, কিন্তু আপনি যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটের হিস্টোরিওগ্রাফি দেখবেন মধ্যযুগের ভারতবর্ষের সামাজিক ইতিহাস চর্চাটা বেশিরভাগ ক্ষেত্রে যারা করেছেন তারা সবাই ঐতিহাসিক নন, কিন্তু তাদের গবেষণাটা ইতিহাস সম্মত এবং অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা মাল্টিডিসিপ্লিনারিটি এই সামাজিক ইতিহাস চর্চায় ঢুকে পড়ল। এই ব্যাপারটাতে ফেরার অবকাশ আমার একটু হবে, তখন আমি দেখাবো যে যারা মূল গবেষণা করেছেন, আজকের আলোচনায় যেই বিতর্কগুলো আসবে সেখানে যারা অংশগ্রহণ করেছেন, বিতর্ককে যারা সমৃদ্ধ করেছেন, তারা অনেকেই কিন্তু ইতিহাসের লোক নন,
কিন্তু ইতিহাসের ধারাগুলোকে মেনে, গবেষণার নিয়মগুলোকে তারা মেনে তাদের অবদান তারা রেখে গেছেন, যার ফলে আমরা মধ্যযুগের সামাজিক ইতিবৃত্ত রচনায় সমৃদ্ধ হয়েছি, অনেক কিছু জানতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ একটা দিক। এটা খুব দুঃখজনক একই সঙ্গে যে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে মধ্যযুগ চর্চাটা ম্লান হয়ে গেলেও বিদেশে কিন্তু এই চর্চাটা এখনো চলছে। অনেকজন অনেক যুগান্তকারী মানে গবেষণা করেছেন, এরকম অনেকে এই মুহূর্তে আমাদের মধ্যে নেই বিদেশে, কিন্তু তারা নতুন গবেষকরা উঠে আসছে। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এটা দুঃখজনক একটা ব্যাপার, এমন একটা সময় দুঃখজনক ব্যাপারটা ঘটছে এই সময় মধ্যযুগের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। আমি আর অরুণবাবু কয়েক বছর আগে হিস্ট্রি কংগ্রেসের প্যানেলে ম্যাড্রাসে এগুলো নিয়ে আলোচনা করার একটা অবকাশ পেয়েছিলাম। আবার এবছরও আমরা যাব অনেকটা সেই পলিটিক্যাল স্ট্রাকচার ইন মিডিয়েভাল ইন্ডিয়ার উপর আমরা একটা প্যানেলে আমরা আলোচনা করতে যাব। কারণ এই যে মধ্যযুগের ধারাগুলো গুরুত্বহীন করার একটা চেষ্টা হচ্ছে, সুপরিকল্পিত প্রয়াস, তার একটা প্রতিবাদ সেই সমস্ত প্রয়াসে থাকবে, এটা আশা করি। মধ্যযুগের গবেষণায় যে এখন বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, ফার্সি মৌলিক উপাদানগুলো ব্যবহার তো হচ্ছেই, নতুন কিছু উপাদান ব্যবহার হচ্ছে এবং পুরনো ফার্সি উপাদানগুলোকে নতুনভাবে বিশ্লেষণ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মধ্যযুগ বোঝার ক্ষেত্রে প্রথমে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানদের গুরুত্ব উপেক্ষা করার মতো নয়, পরবর্তীকালে মার্কসিস্ট হিস্টোরিয়ানদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, থাকলেও একটা ভ্যাকুয়াম, একটা ল্যাকুনা থেকে গিয়েছিল। সেই ল্যাকুনাটা আমরা আমাদের এই স্পর্ধা, যদিও এটাকে বলা যেতে পারে, আমরা সেই ল্যাকুনাটা কিছুটা পূরণ করার চেষ্টা করেছি আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী। যেমন ধরুন, আমরা নিশ্চয়ই এই 40 মিনিটে সব আলোচনা হবে না। আমরা যদি মরমী সাধনা, যেটা মরমী চেতনা তখনকার দিনের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, রাষ্ট্র এবং রাষ্ট্র বহির্ভূত যে সামাজিক অস্তিত্ব, সামাজিক প্রতিষ্ঠানগুলো ছিল, সেখানে কিন্তু মরমী চেতনার একটা ভূমিকা ছিল, একটা মেলবন্ধন ছিল। তাই সেখানে আলোচনাটা কিছুটা আবর্তিত হবে, হয়তো বা সীমাবদ্ধ থাকবে। ন্যাশনালিস্ট এবং মার্কসিস্ট স্কুলরা প্রধানত মরমী চেতনার ক্ষেত্রে চিস্তিদের কথা আলোচনা করেছে, অবশ্যই উল্লেখযোগ্য, কারণ সব থেকে পপুলার সুফি সিলসিলা হচ্ছে চিস্তিরা। কিন্তু এই যে ল্যাকুনাটা থেকে গেল, সেটা পূরণের এখন চেষ্টা হয়, যেটা আমার একটা কিছুটা কন্ট্রিবিউশন সেখানে থাকবে, সেটা আজকে আলোচনা উঠে আসবে। জেনারেলি একটু সাদা কালোতে ভাগ করা হয়েছিল মধ্যযুগের সমাজকে। চিস্তিরা হচ্ছে কাওয়ালি পছন্দ করে, সামা পছন্দ করে, নাকশবন্দিরা মানে ব্যাড গাই মানে তারা সামা পছন্দ করে না, এরকম একটা চিত্র তুলে ধরা হয়েছিল। চিস্তিরা উদার ভাবাপন্ন, হয়তো বা শরিয়া ছেড়ে অনেক দূর এসে গেছেন, কিন্তু সেটা আসলে তা নয়, শরিয়া তারা ছাড়েননি। নাকশবন্দিরা শরিয়া অনুসারী, নাকশবন্দিরা অর্থোডক্স, নাকশবন্দিরা সামা পছন্দ করে না, এরকমভাবে একটা সাদা কালোয় ভাগ করার চেষ্টা হয়েছিল। তার যে কোনো গুরুত্ব ছিল না এমন নয়, কারণ ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনের সময় একদিকে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, আরেকদিকে ডোনেশন থিওরি, মাঝামাঝি এমন একটা তত্ত্ব খাড়া করার দায়বদ্ধতা ন্যাশনালিস্ট এবং মার্কসিস্ট হিস্টোরিয়ানদের ছিল, যেটা সম্ভবত চিস্তিদের উপর গুরুত্ব আরোপ করে সেটা তারা করার চেষ্টাও করেছিলেন। অর্থাৎ কেবলমাত্র রাজসভার ইতিহাস নয়, সেই রাজসভার গতানুগতিক ইতিহাসের সীমানা ছাড়িয়ে কিছু অগতানুগতিক উপাদান ব্যবহার করে সামাজিক ইতিবৃত্ত, এভরিডে লাইফ অফ কমন পিপল ধরার একটা প্রয়াস এদের মধ্যে ছিল। যেমন কে নিজামীকে আমি ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান বলবো। কে নিজামী আলিগড়ের, তিনি বললেন যে খালি রাজসভার ইতিহাস নয়, খালি আবুল ফজল নয়, খালি জিয়া বার্নি নয়, ইসামি নয়, আমরা যদি একটু সুফি সাহিত্যগুলো দেখি, আমরা মধ্যযুগের মানুষের আশা আকাঙ্ক্ষা, এভরিডে লাইফ সম্বন্ধে, দৈনন্দিন জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। মকতুবাত, মালফুজাত, তারপরে তাজকিরা লিটারেচার, সবগুলো বিশ্লেষণ করার জায়গা এখানে নেই, অবকাশ নেই, কিন্তু এগুলো বিশ্লেষণ না করলে আমরা সামাজিক ইতিহাস রচনা করতে পারবো না। সেখানে আমরা আজকে নির্ভরশীল হয়ে কিছু নতুন জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব, নতুন কিছু তথ্য এবং তত্ত্ব আমরা শেয়ার করব। অর্থাৎ একটা যেটা বলেছিলাম যে এই 40-এর দশক থেকে শুরু করে 60-এর দশক পর্যন্ত ন্যাশনালিস্ট এবং মার্কসিস্ট হিস্টোরিয়ানদের একটা বিরাট অবদান ছিল সামাজিক ইতিহাস বোঝার ক্ষেত্রে, এবং তাদের আলোচনাটা কিন্তু উত্তর ভারত কেন্দ্রিক ছিল, একটা অল ইন্ডিয়া সেন্ট্রিক অ্যাপ্রোচ ছিল। তার ফলে তাদের বইয়ের নামগুলোর মধ্যে সেটা পাবেন। রিজভির বইয়ের নাম এ হিস্ট্রি অফ সুফিজম ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কথাটা ছিল।
নিজামী হাবিবের বইয়ের নামের মধ্যে ইন্ডিয়া কথাটা আছে। হ্যাঁ, সুতরাং আরো অনেকের বইয়ের নামের মধ্যে ইন্ডিয়া কথাটা আছে। অর্থাৎ একটা অল ইন্ডিয়া পার্সপেক্টিভ, কিন্তু ভালো করে বিশ্লেষণ করলে দেখা যায় এই অল ইন্ডিয়াটা নর্থ ইন্ডিয়া সেন্ট্রিক, এই অল ইন্ডিয়াটা মোগল সেন্ট্রিক, এই অল ইন্ডিয়াটা চিস্তি সেন্ট্রিক, এই চেতনাটা কখনোই নাক্সবন্দি সেন্ট্রিক নয়। কিন্তু আমার আজকের বক্তব্য হচ্ছে সামাজিক ইতিহাসের অনেক তথ্য এবং চাঞ্চল্যকর জিনিস আমরা পাবো যদি আমরা এই চিস্তি প্যারাডাইম থেকে বেরিয়ে একটু নাক্সবন্দি উপাদানগুলোকে ব্যবহার করতে পারি। সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে আমি যাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব তাদের মধ্যে রয়েছেন, ওই যে বললাম, তারা অনেকেই ঐতিহাসিক নয় কিন্তু ইতিহাসের গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেটা আজকের গবেষণায় ইতিহাস সংসদও স্বীকার করবে। মাল্টিডিসিপ্লিনারিটি খুব ইম্পর্টেন্ট। তাই শিকাগো যে ডিপার্টমেন্টটা ইতিহাস চর্চায় অগ্রণী, ডিপার্টমেন্টের নামের মধ্যে কোথাও ইতিহাস বলে কোনো কথা বা হিস্ট্রি বলে কোনো কথা নেই। ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস। খুব গুরুত্বপূর্ণ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। হাইডেলবার্গ ইউনিভার্সিটির যেই বিভাগটা ভারতবর্ষের ইতিহাস চর্চা করে, সেখানেও ইতিহাস কথাটা নেই। সাউথ এশিয়া ইনস্টিটিউট, সাই, এই নামে সেটা ফাংশন করে। এই আমব্রেলার নিচে বিভিন্ন ডিসিপ্লিন আছে। অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারিটি এখনকার দিনের গবেষণায় সামাজিক ইতিহাস চর্চায় যে বিশেষ গুরুত্বপূর্ণ, এই নামকরণ বিভাগগুলোর নামকরণ থেকে সেটা স্পষ্ট হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। এবার আমাদের অসীম রায় একটা বই লিখলেন, আমরা জানি খুব বিখ্যাত বই। বইটা হচ্ছে ইসলামিক সিনক্রেটিস্টিক ট্র্যাডিশনস ইন বেঙ্গল, তাই না? ইসলামিক সিনক্রেটিস্টিক ট্র্যাডিশনস ইন বেঙ্গল, অর্থাৎ বইয়ের নামকরণগুলো খুব ইম্পর্টেন্ট। এই সিনক্রেটিস্টিক ট্র্যাডিশনের মধ্য থেকে, সিনক্রেটিজম কথাটা ব্যবহারের মধ্য থেকে উনি ধরেই নিচ্ছেন মধ্যযুগের সামাজিক ইতিহাসে সমন্বয় বা সিনক্রেটিজম বলে একটা কথা ছিল। এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সিনক্রেটিজমকে স্বীকার করেও সিনক্রেটিজমকে সমালোচনা করার বা সমন্বয়বাদকে সমালোচনা করার একটা প্রবণতা আজকের সামাজিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা আমরা আলোচনা করব। সিনক্রেটিজম তত শক্তিশালী হলে তো দেশভাগ হয় না, যে টু নেশন থিওরি সাকসেসফুল হয় না, গান দিকে মরতে হয় না। সুতরাং নিশ্চয়ই সেখানে কোথাও ফাঁক ছিল, সেই ফাঁকগুলো খুঁজে বার করার একটা চেষ্টা। আমি ঐতিহাসিক বলবো না, আমি বরং সমাজ বিজ্ঞানীদের প্রয়াস বলবো। কারণ আমার এক বন্ধু মারা গেছেন, অরুণবাবু বলছেন আমাদের আরেকজন বন্ধু মারা গেছেন, যে প্রফেসর রাজেন্দ্রান, এটা মানে প্রিম্যাচিওর ডেথ। আমার আরেক বন্ধুরও প্রিম্যাচিওর ডেথ হলো, টনি কে স্টিওয়ার্ট, যিনি সংস্কৃত জানতেন, খুব ভালো বাংলা জানতেন, কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্টে চাকরি করেননি। এডওয়ার্ড সি ডিমকের ছাত্র, কৃতি ছাত্র শিকাগোর, কিন্তু তিনি পড়িয়েছেন সবসময় ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ানে, হিস্ট্রি ডিপার্টমেন্টে কখনো পড়াননি। কিন্তু তার গবেষণাটা আমাদের নতুনভাবে দিক নির্দেশ করছে কীভাবে সামাজিক ইতিবৃত্ত ভারতবর্ষের ক্ষেত্রে মধ্যযুগের রচনা করা যায়, এবং সবসময় সিনক্রেটিজম বা সমন্বয়ের থিওরিটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তার বক্তব্য তিনি রেখেছেন। আরেকজন আমার বন্ধু, প্রায় সমবয়সী, ওই টনি স্টুয়ার্টের সমবয়সী, তিনি কার্ল ডব্লিউ আর্নস্ট, তিনিও সুফিদের উপর কাজ করেছেন অরিজিনাল অ্যারাবিক পার্সিয়ান ঘেটে, এবং তার একজন হিরো হচ্ছে আকবর। আকবরকে নিয়ে তিনি চর্চা করেন। তিনি কিন্তু ইতিহাস বিভাগে পড়াননি, তিনি চ্যাপেল হিলে, নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে তিনি ওই ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড রিলিজিয়নে অধ্যাপনা করতে গিয়ে তারপরে পরে রিটায়ার করেছেন। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আরেকজন ছিলেন, এই বইগুলো তো আসবো, ব্রুস বি লরেন্স, এদের মতনই বয়স। ব্রুস বি লরেন্স ডিউক ইউনিভার্সিটিতে পড়াতেন, টনি স্টুয়ার্ট পড়াতেন নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে, আর কার্ল আর্নস্ট পড়াতেন নর্থ ক্যারোলিনা চ্যাপেল হিলে। কেন বললাম? কারণ এই কোলাবোরেটিভ এফার্টটা, যে কোলাবোরেশন আমরা আজকে দেখলাম ভবানীপুর এডুকেশন সোসাইটি এবং ইতিহাস সংসদের মধ্যে, কোলাবোরেশনটা খুব গুরুত্বপূর্ণ অতীতের সামাজিক ইতিবৃত্ত এবং দৈনন্দিন জীবনযাত্রা আবিষ্কার করার ক্ষেত্রে। এই কোলাবোরেশন খুব ইম্পর্টেন্ট। তাই এই কোলাবোরেশন দীর্ঘজীবী হোক এই প্রত্যাশা করি ভবানীপুর এডুকেশন সোসাইটি এবং ইতিহাস সংসদে। এখানে একটা ট্রায়াঙ্গল সাউথ এশিয়া কনসোর্শিয়াম গড়ে উঠলো, ট্রায়াঙ্গলের মতো। একদিকে ডিউক ইউনিভার্সিটি, একদিকে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি রলে কেন্দ্রিক, আরেকদিকে চ্যাপেল হিল নর্থ ক্যারোলিনা। এরা এই অগাতানুগতিক উপাদান ব্যবহার করে এবং পরিচিত প্যারাডাইম থেকে উত্তীর্ণ হয়ে ভারতবর্ষের মধ্যযুগের ভারতবর্ষের সামাজিক ইতিবৃত্ত রচনা করতে প্রয়াসী হলেন, এবং এরা সবাই যে ঐতিহাসিক নন সে কথা আগে বলেছি। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই এরা বললেন যে হ্যাঁ, সমন্বয় এক জায়গায় ছিল, কিন্তু অবিমিশ্র সমন্বয়বাদ ভারতবর্ষের ইতিহাসে ছিল না। অবিমিশ্র সমন্বয়বাদ বারে বারে বিঘ্নিত হয়েছে এক ধরনের প্রতিযোগিতামূলক আধ্যাত্মিকতার মাধ্যমে, যেটাকে তারা বলছেন কম্পিটিটিভ স্পিরিচুয়ালিটি। কম্পিটিটিভ স্পিরিচুয়ালিটি, প্রতিযোগিতামূলক আধ্যাত্মিকতা, যেটা কিন্তু মুজাফফর আলম শিকাগোতে মেনে নিয়েছে।
তাই মোজাফফর আলমও কিন্তু 80-র দশক থেকে কম্পারেটিভ স্পিরিচুয়ালিটি কথাটা ব্যবহার করেন, যদিও তিনি সিনক্রেটিজম টার্মটাকে পুরোপুরি ত্যাগ করেননি বা সমন্বয়বাদী টার্মটাকে পুরোপুরি ত্যাগ করেননি, কিন্তু বলছেন সমন্বয়বাদের পাশাপাশি কম্পারেটিভ স্পিরিচুয়ালিটি অত্যন্ত প্রবল বক্তব্য রেখেছেন, সেখানে আমরা যাব। সুতরাং এই তাত্ত্বিক কাঠামোটা আমাদের একটু মনে রাখতে হবে। অর্থাৎ আমার আলোচনায় কয়েকটা বিশেষ অভিমুখ থাকবে। একটা অভিমুখ হচ্ছে সমন্বয়ী মানসিকতার সঙ্গে শরীয়তি ধারার একটা সুপ্ত দ্বন্দ্ব মধ্যযুগের ভারতবর্ষের সামাজিক ইতিহাসকে নির্মাণ করেছে, এই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব। একদিকে শরীয়তি মতামত আর একদিকে সমন্বয়ী মতামত, এর মধ্যে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের অনেকগুলো স্তর আছে, এটার মধ্য দিয়ে সামাজিক ইতিবৃত্ত দেখার প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, ন্যাশনালিস্ট এবং মার্কসিস্ট হিস্টোরিয়ানরা সিনক্রেটিজমকে, কম্পোজিট কালচারকে, কমিউনাল হারমোনি ইত্যাদি জায়গাটাকে খুব জোর দিয়েছেন, প্রয়োজন ছিল, কারণ যুগের প্রয়োজনে সেই সময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি, আরেকদিকে টু নেশন থিওরিকে চ্যালেঞ্জ করার জন্য ইতিহাসের ইউনিফাইং ফোর্সগুলোকে বেশি করে আলোচনা করার দরকার ছিল। কিন্তু আগে স্বাধীনতার এত দশক পরে আমরা বোধহয় একটু সমালোচনামূলক দৃষ্টিতে এই সুফিদের বা সামাজিক ইতিহাসকে আলোচনা করতে পারি, সেই গবেষণায় আমাদের এই মাল্টি ডিসিপ্লিনারিটি খুব কাজে লাগে। তাই যেমন টনি স্টুয়ার্ট বলছে, তাহলে একটা ধারা হচ্ছে ওই সমন্বয়ী ধারার সঙ্গে শরীয়তি ধারার দ্বন্দ্ব, এই জায়গাটা আমরা দেখব। আরেকটা জায়গায় আমরা দেখব উর্স বলে একটা অনুষ্ঠান আছে সুফিদের, তার একটা সামাজিক রাজনৈতিক তাৎপর্য আছে, সেখানে আমরা যাব। উর্সটাকে কিভাবে দেখা যায় সেই বিতর্কে আমরা যাব। উর্সটা কি একটা ধ্রুপদী অনুষ্ঠান, নাকি লোকায়ত সংস্কৃতির প্রভাবে উর্স বলে একটা অনুষ্ঠান ভারতবর্ষের মধ্যযুগ থেকে চালু হয়ে আসছে, এটা আমরা দেখার চেষ্টা করবো। দুটো পক্ষেই মতামত আছে। কেউ বলছেন এটা একটা ক্লাসিক্যাল ইনস্টিটিউশন, একটা ক্লাসিক্যাল সেলিব্রেশন, মোড অফ সেলিব্রেশন। কেউ কেউ বলছেন না, তা নয়, এটা একেবারে ভারতবর্ষের মাটি থেকে জাত, এটা একটা লোকায়ত একটা অনুষ্ঠানের প্রতিফলন, লোকায়ত সংস্কৃতির একটা প্রতিফলন, এটার মধ্যে ধ্রুপদী ভাবটা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, এটা একটা মতামত, এটা আমরা দেখার চেষ্টা করব। আর তৃতীয়ত আমরা দেখার চেষ্টা করব, যেটার ইঙ্গিত আগে বলেছি, যে নাক্সবন্দি সুফিদের চর্চা করলে আমরা আমাদের যে যদি বলি সমন্বয়ী ধারা, সেই সমন্বয়ী ধারার ক্ষেত্রে তাদের কি কোনো অবদান আছে? আগে ন্যাশনালিস্ট এবং মার্কসিস্টরা বাদ দিয়ে দিয়েছিলেন তাদের, যেমন নাক্সবন্দিদের রক্ষণশীল করে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ নাক্সবন্দিরা সামা করে না, সামা মানে কাওয়ালি করে না। এটার ব্যতিক্রম আছে, ভৌগোলিক অবস্থার পরিবর্তনে, জিওকালচারাল রিজনের পার্থক্য অনুযায়ী এদের আচরণ পাল্টে যেতে পারে। ঠিকই উপমহাদেশে তারা সামা করে না। আমি 2006 সালে জার্মানিতে হাইডেলবার্গে দেখলাম এই নাক্সবন্দিরা, অবশ্য তারা তুরস্কের নাক্সবন্দি ছিল, কিছু জার্মান ছিল, তারা কিন্তু সামার আসর বসিয়েছিলেন, কাওয়ালির আসর বসিয়েছিলেন। আমি খুব কৌতূহলী হলাম এবং সেই আসরটাতে আমি উপস্থিত ছিলাম। তবে দেখলাম, ওখানে আবিষ্কার করলাম, ওই জন্য আমার সাজেশন হচ্ছে খালি টেক্সট পড়লে, খালি ওই অগতানুগতিক উপাদানগুলো ব্যবহার করলেই হবে না, ফিল্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। আমরা ইতিহাস চর্চায়, সামাজিক ইতিহাস চর্চায় হিস্টোরিয়ানদের একটা সমস্যা আছে। হিস্টোরিয়ানস আর নটোরিয়াস ফর দেয়ার কনফাইনমেন্ট টু দ্য লাইব্রেরিজ অ্যান্ড আর্কাইভস, অ্যান্ড অ্যানথ্রোপোলজিস্টস আর নটোরিয়াস ফর দেয়ার ফিল্ড ওয়ার্কস। এই দুটোকে মেলাতে পারলে আমরা এই সামাজিক ইতিবৃত্ত রচনায় নতুন নতুন জায়গা আবিষ্কার করতে পারবো। সেই দিন অনেক রাত্র অবধি, রাত 1টা অবধি আমি সামায় উপস্থিত ছিলাম। আমি দেখেছিলাম খুব সুন্দর সামা পরিবেশিত হয়েছিল, কিন্তু নাক্সবন্দি সুফিরা অবশ্যই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। কিন্তু এই সামা আমাদের দেশের কাওয়ালি করে যে চিস্তিরা, তার সঙ্গে তার মৌলিক পার্থক্য আছে। এই পার্থক্যগুলো ধরার মধ্য দিয়ে সামাজিক ইতিহাস চর্চা করতে হবে, নাহলে অসম্পূর্ণ হয়ে যাবে আলোচনা। কীরকম? যেমন আপনি চিস্তির সময় দেখবেন দামাদাম মাসকালান্দার আলিদা পয়লা নম্বর। চিস্তিরা নিজেদের বংশলতিকা ট্রেস করে আলী এবং ফাতিমা থেকে। আলী এবং ফাতিমা ভারতবর্ষে আসেননি, কিন্তু গ্রামীণ ভারতবর্ষে আলী এবং ফাতিমা খুব ইম্পর্টেন্ট, এদের বাদ দিয়ে কাওয়ালি আসর বসে না। কিন্তু নাক্সবন্দিরা নিজেদের অরিজিন ট্রেস করে আলী বা ফাতিমা থেকে নয়, আবু বকর থেকে। খলিফা আবু বকর হচ্ছে স্ক্রিপচারাল ইসলামের প্রতীক, আর আলী আর ফাতিমা হচ্ছে মরমী ইসলামের প্রতীক। এই দুটোর পার্থক্য খুব ইম্পর্টেন্ট, এটা আমি অনুধাবন করলাম। শুধু তাই নয়, এখানে আপনি দেখবেন আজমিরে চিস্তির সময় এখানে মীরাবাই কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তার আকুতি নয়, তার আকুতি হচ্ছে খাজা গরিব নওয়াজের সঙ্গে মিলিত হওয়ার ব্যাপারে। এখানে হিন্দু মুসলিমকে কাছে আনার একটা ব্যাপার থাকে, কিন্তু দুজনে তো সেঞ্চুরি দিয়ে বিচ্ছিন্ন, তারা তো এক সময় বাস করেননি। এই মঈনুদ্দিন চিস্তি, খাজা গরিব নওয়াজ আর মীরাবাই, তাতে অসুবিধা হয় না। চিস্তি কল্পনায় এই ধরনের সামা বা কাওয়ালি লিখে ফেলাই যায়।
কিন্তু নাক্সবন্দিরা কখনো এই ধরনের কাজ করবেন না। আমি লক্ষ্য করে দেখলাম এই ধরনের কল্পনা প্রসূত ইমাজিনেটিভ যে সামা রচনা, এটার কোনো জায়গা নাক্সবন্দিদের মধ্যে সেদিন আমি দেখিনি। প্রতিটা খুব ইন্টারেস্টিং সামা ছিল, অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস তারা সারা পৃথিবী থেকে জোগাড় করে সেখানে জড়ো করেছিল। ইন্দোনেশিয়া থেকে একটা সিঙ্গার মতো জিনিস ছিল, 10 জন লোকে ক্যারি করতে হয়, এখান থেকে ওই অব্দি লম্বা। হ্যাঁ, অদ্ভুত ধরনের একটা সাউন্ড, যত বড় দেখতে তত বড় সাউন্ড তৈরি হয় না, কিন্তু অদ্ভুত ধরনের একটা বেদনা বিধুর একটা শব্দ ওর থেকে বেরোচ্ছিল। সেটা খুব আসরটাকে একটা নতুন মাত্রা দিয়েছিল সামার আসরটাকে। কিন্তু ওরা যে সামা করলো, প্রত্যেকটা শব্দ চয়নের ক্ষেত্রে দেখলাম প্রত্যেকটা শব্দ হয় কোরআন, নয় হাদিস থেকে, নয় সিরাত সাহিত্য অর্থাৎ হযরত মুহাম্মদের বায়োগ্রাফি থেকে চয়ন করা, তার বাইরে কিছু নেই। অর্থাৎ এখানে আপনি উত্তর পশ্চিম ভারতে গেলে সুফি কাওয়ালিতে দেখতে পাবেন হীর রাঞ্জার স্টোরি বা সোহনি পান্না সোহনি স্টোরি, এগুলো দেখতে পাবেন, বা লায়লা মজনু স্টোরি। কিন্তু এই ধরনের কল্পনা বা আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো, ন্যারেটিভগুলো, লেজেন্ডগুলো এই ধরনের সামায় কখনো জায়গা পায় না। নাক্সবন্দিরা প্রত্যেকটা সামা ওই কোরআন হাদিস এবং থেকে হযরত মুহাম্মদের জীবনী থেকে সঞ্চয় করা, চয়ন করা, তার বাইরে তারা যায় না। অর্থাৎ ওই মূল কাঠামো থেকে তারা সরছে না। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম ইন্টারভিউতে যে আপনারা তো দক্ষিণ ভারত মানে এশিয়ায় কখনো সামার আসর করেন না, এখানে করছেন, খুব ইন্টারেস্টিং উত্তরটা, খুব রসিক ছিলেন ওদের মুর্শিদ। বললেন যে পাশ্চাত্যে আমি যদি সঙ্গীতকে অন্তর্ভুক্ত না করি আমার ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে, তাহলে ইয়াং জেনারেশন বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসবে না। দেখছেন আপনি আমার সামার পাশাপাশি কত জিনিসপত্র বিক্রি হচ্ছে, ইয়াং জেনারেশন না আসলে আমাদের জিনিসটা একদিনে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা ব্যবসায়িক জিনিস খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটা কমার্শিয়াল ডাইমেনশন কিন্তু এই সামাজিক বা এই আধ্যাত্মিক অনুষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিচ্ছিন্নভাবে দেখা যায় না। তাই তেগ বাহাদুর কিন্তু কাপড়ের ব্যবসা করেন, অর্থাৎ ভক্তি মুভমেন্টের সঙ্গে ব্যবসার যোগ আছে। সুফিদের সঙ্গেও কিন্তু উর্সের সময় মেলা বসে, অর্থাৎ ট্রেড অ্যান্ড কমার্স ফ্লারিশ করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সুতরাং এই জায়গাটাও আমরা আমাদের একটু দেখা দরকার। যেমন বলছেন, অসীম রায় বলছেন, আরো অনেকে বলছেন, এই যে সৈয়দ সুলতান ষোড়শ শতকে, সৈয়দ সুলতান কিন্তু আশরাফ মানে অভিজাত মুসলমান, তার বংশলতিকা আরব দেশে খুঁজে পাওয়া যায়। তিনি হঠাৎ ডিসিশন নিচ্ছেন, বাংলাতেও তিনি ভালো, আরবি ফার্সি তো জানেন, ডিসিশন নিচ্ছেন তিনি ইসলাম নিয়ে বাংলায় লিখবেন, সুফি কবি বাংলায় লিখবেন, আর আরবি ফার্সিতে লিখবেন না, বাংলায় লিখবেন। কিন্তু এটাকে নাইল গ্রিন বলছেন, খুব ইন্টারেস্টিং, লিঙ্গুইস্টিক কসমোপলিটানিজম, ভাষাগত বহুমাত্রিকতা, লিঙ্গুইস্টিক কসমোপলিটানিজম বা ভাষাগত বহুমাত্রিকতা। এটার মাধ্যমে একটা সমন্বয়ের জায়গা অবশ্যই তৈরি হয়, আদান প্রদানের একটা জায়গা বিভিন্ন কমিউনিটির মধ্যে তৈরি হয়, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটাকে কি আমরা অবিমিশ্র সমন্বয়বাদ বলবো, আনঅ্যালয়েড সিনক্রেটিজম বলবো? এই প্রশ্নটা উত্থাপিত হতে পারে এবং এটার উত্তর দেওয়ার দায়বদ্ধতা আমাদের আছে সমাজবিজ্ঞানী হিসেবে। তা অসীম রায় বললেন, তার বক্তব্যের সমর্থনে বললেন, বইয়ের নাম আগে বলেছি, সিনক্রেটিজম কথাটা বইয়ের টাইটেলের মধ্যে প্রধান। তা অসীম রায় বললেন, দেখুন সৈয়দ সুলতান কি ধরনের শব্দ ব্যবহার করছে। উনি আল্লাহ বলছেন না, খোদা বলছেন না, উনি বলছেন নিরঞ্জন, উনি বলছেন ঈশ্বর, উনি বলছেন পরমেশ্বর, উনি বলছেন প্রভু। এই টার্মগুলো ব্যবহার করছে, অনেক তৎসম শব্দ ব্যবহার করছে। এটা কি ওই লিঙ্গুইস্টিক কসমোপলিটানিজমের একটা বিচ্ছুরণ নয়? এখানে টনি স্টুয়ার্ট, যার কথা আগে বললাম, যিনি সংস্কৃত পণ্ডিত, যিনি বাংলা ভাষা ভালো জানেন, মধ্যযুগের বাংলা ভালো জানেন, তিনি বলছেন এটাকে দেখার সময় আমাদের সিনক্রেটিজম যদি আমরা আগেই মডেলটা তৈরি করে নিই, দেখায় ভুল থেকে যাবে, সামাজিক ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে রচনা। আমাদের বুঝতে হবে যে লেখকের আসল উদ্দেশ্যটা কি ছিল। তাই তিনি বলছেন আমাদের এখানে একটা হারমেনিউটিক মডেল অ্যাপ্লাই করতে হবে, আলটিমেট মোটিভ অফ দ্য অথর, অফ দ্য কম্পোজার। তার বলতে গিয়ে তিনি বলছেন আপনি ভূমিকাটা, প্রিফেসটা দেখুন, নবীবংশ একটা মহাকাব্য, মুসলমান সমাজে, বাঙালি মুসলমান সমাজের প্রথম মহাকাব্য হচ্ছে নবীবংশ, মধ্যযুগে লেখা, ষোড়শ শতকে। সেখানে প্রিফেসটা দেখতে বলছেন সৈয়দ সুলতান, তিনি বলছেন যে তিনি আশরাফ মানে তার বংশলতিকা আরব দেশে খুঁজে পাওয়া যায়, তিনি আরবি ফার্সি ভালো জানেন, কিন্তু তিনি বাংলায় লেখার সিদ্ধান্ত নিলেন। তিনি জানেন
যে এটাতে তার গুনাহ হলো, অর্থাৎ পাপ করলেন, বাংলায় লেখার সিদ্ধান্ত নিলেন। বাংলাটাকে তিনি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেননি, একটা মেকানিজম হিসেবে, একটা কৌশল হিসেবে গ্রহণ করছেন। বলছেন আমার গুনাহ হলো, কিন্তু তবু ঈশ্বর আমাকে মার্জনা করে দেবেন, কারণ এই গুনাহটা আমি করলাম বাঙালি মুসলমানের স্বার্থের কথা ভেবে। কারণ এতদিন আরবি ফার্সি ভাষায় সব লেখা পাওয়া যাচ্ছিল, যাই বাঙালি মুসলমানের অবস্থাটা ছিল প্রান্তিক, অর্থাৎ যে কোনো সময় আরেকটা চৈতন্য মুভমেন্ট এসে গেলে তারা আবার হিন্দু সমাজে ফিরে যায়। যাতে না যায়, ইসলাম তাদের জানার জন্য বাংলায় ইসলামী সাহিত্য রচনা করা দরকার, রচিত হওয়া দরকার। তাই আমি বাংলায় লিখতে বাধ্য হলাম। আমার দরকার ছিল না, আমার পরিবারের সবাই তো আরবি ফার্সি লেখে বড় করতে পারে, আমি তো আরবি ফার্সিতে লিখতে পারতাম। কিন্তু এই প্রান্তিক আজলাফ বাঙালিরা, অর্থাৎ ধর্মান্তরিত বাঙালি মুসলমান, তারা আবার হিন্দু ধর্মের ফোল্ডের মধ্যে ফিরে যাবে, যাতে না যায় আমি এটা লিখলাম। এখন দ্বিতীয় আর্গুমেন্ট অসীম রায়ের হচ্ছে, অসীম রায়কে আমরা কাট করলাম এখানে। অসীম রায়ের দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে, দেখুন উনি খালি প্রফেট মোহাম্মদের কথা বলছেন না, উনি সমন্বয়ের কথা বলছেন। কারণ এখানে 1 লক্ষ নবীর কথা আছে, নবী বংশে 1 লক্ষ নবীর কথা আছে। হ্যাঁ, ঠিকই আছে, 1 লক্ষ নবীর কথা আছে, তাদের বেশিরভাগ ভারতবর্ষে নবী। কিন্তু উনি কি সমন্বয় চাইছেন? আপনি ভালো করে বইটা পড়লে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। নবী বংশ পড়লে ভালো ভার্সান পাওয়া যায়। আমর শরীফকে মৌলবাদীরা খুব আক্রমণ করেছিল শেষের জীবনের শেষ দিকে। আমি ইন্টারভিউ নিয়েছিলাম 90-এর দশকে, আর বক্তৃতা দিতে পারতেন না। যেখানে বক্তৃতা দিতেন মৌলবাদীরা বোম ফেলতেন। বাংলাদেশের ঘটনা প্রবাহ সূত্রপাত ওখান থেকে পাওয়া যায়, 90-এর দশক থেকে। উনি বলতেন আমি আজকাল আর বক্তৃতা দিই না, দিলে এই অবস্থা হয়। তো উনি খুব সুন্দর একটা অনুবাদ করেছেন, ওই নবী বংশ খুব সুন্দর সম্পাদনা করে বার করেছেন। ওই ভার্সানটা দেখতে পারেন, অথেন্টিক ভার্সান। সেখানে দেখা যাচ্ছে হ্যাঁ 1 লক্ষ নবী আছে, উনি সবাইকে নবী হিসেবে জায়গা দিচ্ছেন। কিন্তু ভালো করে পড়লে দেখবেন, ইউ হ্যাভ টু রিড বিটুইন লাইনস। এটা একটা নতুন মেথড, যে আপনি খালি ওই এডওয়ার্ড সঈদ ওই কথা বলছেন যে আপনি পাশ্চাত্যের নাটকগুলো, সাহিত্যগুলো খালি লিটারালি পড়বেন না, খালি মানে আপনার ইয়ের জন্য, এন্টারটেনমেন্টের জন্য পড়বেন না। রিড বিটুইন লাইনস টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। এডওয়ার্ড সঈদ বলছেন, ওই বইটা বেশি করে আলোচনা হচ্ছে কালচার অ্যান্ড ইম্পিরিয়ালিজম। বেশি করে পড়লে, ভেতরে পড়লে দেখবেন ওখানে এম্পায়ারের জয়গান আছে পাশ্চাত্যের সব সাহিত্যে। আমরা এই মতামতের বিতর্কে যাচ্ছি না, কিন্তু এখানে এই যাদের কথা বললাম, সমাজবিজ্ঞানী বললাম, ঐতিহাসিক বললাম না, তারা বলছেন ইউ হ্যাভ টু রিড বিটুইন লাইনস। এই জন্য লিঙ্গুইস্টিক ইকুইপমেন্টটা জানা দরকার। ট্রান্সলেশন করলে কিন্তু হবে না, মধ্যযুগের সামাজিক ইতিহাস চর্চা হবে না। যেমন অনেকগুলো ওয়ার্ড আছে, আপনি ট্রান্সলেশন করলে ইবনুল ওয়ার্ড বললে বোঝাবে এখনকার দিনে পলিটিশিয়ানদের মতো। কি বলে জানো আপনারা বলেন, ওই যে বলুন পাল্টি খায়, যে কি বলে একটা টার্ম আছে, দল বদলুক এরকম একটা টার্ম আছে না, পাল্টি খায়, ওই সমারসেট দেয়, সমারসেট দিচ্ছে, অর্থাৎ সুযোগ সন্ধানী রাজনীতিবিদ। কিন্তু ইবনুল ওয়ার্ডের এখনকার ট্রান্সলেশন তাই হবে, আপনি যদি ফার্সি থেকে ইংরেজি করেন। কিন্তু এটা যদি মধ্যযুগের প্রেক্ষাপটে আপনি অনুবাদ করেন, এটার মানে অন্য। এটার মানে হচ্ছে যুগন্ধর, দূরদর্শী, এরকম হবে, যিনি ভবিষ্যতে দেখতে পান, এরকম। খারাপ অর্থে না, ইতিবাচক সৃজনাত্মক সেন্সে একজন সুফি গুণাবলী এখানে বর্ণিত হয়েছে। সুতরাং এই জন্য ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু হবে না। ট্রান্সলেশন অনেক বড় বড় ট্রান্সলেটার, ব্রিটিশ এটা ট্রান্সলেট করেছে, ট্রান্সলেশনের পরে মানে কিন্তু বদলে গেছে। সুতরাং এই জন্য আমি এদের কাজের উপর বেশি নির্ভর করছি, কারণ এরা সংস্কৃত, ফার্সি, আরবি খুব ভালো জানে, কাজটা করছে। এই জন্য টনি স্টুয়ার্ট বলছেন হারমেনিউটিক মডেলটা ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে ভালো করে বইটা পড়লে, হি ইজ আলটিমেটলি পুটিং এমফাসিস অন দ্য ফাইনালিটি অফ প্রফেট মুহাম্মদ, অর্থাৎ চরম নবী, খাতেমুল নবীন, এই টার্মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আফটার প্রফেট মুহাম্মদ দেয়ার উইল নট বি এনি আদার প্রফেট। খাতেমুল নবীন, হি ইজ দ্য বেস্ট অফ দ্য প্রফেট, ইসলাম ইজ দ্য মোস্ট সুপিরিয়র রিলিজিয়ন। এখানে সমন্বয়বাদ এটা বলে না। সমন্বয় বলে চিনির সঙ্গে জলকে মেশালে আলাদা করে আপনি চিনির অস্তিত্ব পাবেন না। কিন্তু আমি যেটাকে বলছি, এই যে কম্পিটিটিভ স্পিরিচুয়ালিটি, এটাকে মুজাফফর আলম ঘুরিয়ে বলছেন অ্যাসিমিলেশন ফ্রম এ ডিস্ট্যান্স, দূরত্ব বজায় রেখে সদৃশকরণ। এবং আমার সুপারভাইজার ফ্রান্সিস রবিনসন আরেকটা টার্ম ব্যবহার করছেন, স্বাতন্ত্র্য বজায় রেখে সহবাস করা। হ্যাঁ, একসঙ্গে বসবাস করা কিন্তু স্বাতন্ত্র্য বজায় রেখে। বা উনি হয়তো কখনো কখনো একটু হার্শ ওয়ার্ড ব্যবহার করছেন, কারণ 17 দশকে উনি ওয়ার্ডটা কয়েন করেছেন এবং ব্যবহার করছেন সেপারেটিজম আমং সাউথ এশিয়ান মুসলিমস। এটা আমার বইতে টাইটেল রয়েছে, সেপারেটিজম।
কখনো কখনো উনি এটাকে একটু মার্জিত করে সেপারেটিজম টার্মটাকে ব্যবহার না করে বলছেন লিভিং টুগেদার সেপারেটলি, লিভিং টুগেদার, একসঙ্গে বাস করছেন, হ্যাঁ একই সঙ্গে সমাবেশ করছেন, কিন্তু সেপারেটিজম বা সেপারেটেডনেসটা সম্বন্ধে সবাই খুব সচেতন, লিভিং টুগেদার সেপারেটলি। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো পড়লে এই জিনিসটা পাবেন, ব্যাধি ও প্রতিকার, সদুপায় এবং ঘরে বাইরেতে এই যে আভাসটা আছে, যদিও টার্মটা সবসময় স্পষ্ট করে ব্যবহার করা হয়নি। রবীন্দ্রনাথের প্রবন্ধ এই কথাই বলে। আমি ঠিক বলতে পারবো না আমার সুপারভাইজার রবীন্দ্রনাথ পড়েছিলেন কিনা, কিন্তু এই বিচ্ছুরণ পাওয়া যায়। রবীন্দ্রনাথের আলোচনার অবকাশ নেই, কিন্তু রবীন্দ্রনাথ বিভিন্ন প্রবন্ধে এই জিনিসটা আলোচনা করেছেন, ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাকে তার মতো করে তিনি ব্যাখ্যা করেছেন। তাতে এই জিনিসটাই প্রবল হচ্ছে, এই লিভিং টুগেদার সেপারেটলি আমাদের মধ্যযুগের সমাজে ছিল। আনঅ্যালয়েড সিনক্রেটিজম ছিল না, আনঅ্যালয়েড সিনক্রেটিজম ছিল না, সিনক্রেটিস্টিক এলিমেন্টস, কিন্তু সেটাকে আনঅ্যালয়েড সিনক্রেটিজম বা অবিমিশ্র সমন্বয়বাদ বলা যায় না। বলা যদি যেত তাহলে হযরত মুহাম্মদকে শ্রেষ্ঠ দেখানোর এই আগতি বা এই তাগিদটা সৈয়দ সুলতানের থাকতো না। এটা বলছেন, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। সুতরাং এই জায়গাগুলো ভেবে দেখতে হবে। তিনি টনি স্টুয়ার্ট বলছেন এই যে শব্দগুলো ব্যবহার করা, তিনি এখানে চ্যালেঞ্জ করছেন অসীম রায়কে, করে বলছেন এই যে প্রভু, নিরঞ্জন, পরমেশ্বর ইত্যাদি, ঈশ্বর ইত্যাদি শব্দগুলো যে ব্যবহার করছেন, এটাকে তিনি একটা টার্ম ব্যবহার করেছেন, সার্চ ফর ইকুইভ্যালেন্স, সমার্থক শব্দের অন্বেষণ, সমার্থক শব্দের অন্বেষণ, সমন্বয় না। অর্থাৎ সমার্থক শব্দ না খুঁজলে যদি সমস্ত আরবি ফার্সি টার্ম ব্যবহার হতো, টার্মিনোলজি ব্যবহার হতো, বাঙালি মুসলমান যাদের তিনি বলছেন, শহীদ সুলতান বলছেন প্রান্তিক মুসলমান, যে কোনো সময় আবার হিন্দুইজমে ফিরে যেতে পারে, তাদের ইসলাম বোঝানো যেত না। তাই তিনি সমার্থক শব্দের অন্বেষণ করেছেন, সমন্বয় ঘটাতে চান। এটা একটা আর্গুমেন্ট, এটা আমার মত নয়, কিন্তু আমি এই মতটাকে অনেকটা গ্রহণ করি, কারণ এটা খুব নস্যাৎ করে দেওয়ার মতো জিনিস, উপাদান আমার হাতে এখনো পর্যন্ত নেই। আমাদের খুব একটা জায়গা, হয়তো সময় খুব একটা নেই, কয়েকটা মূল জায়গায় আমি আলোকপাত করবো, যেই বইগুলো কাজে লাগে তো আপনাদের একটু বলে দিচ্ছি, ইলাবোরেটলি বলবো না। রিচার্ড ইটন অনেক বই লিখেছেন, কিন্তু আমরা অনেক সময় এই বইটা করি না, যেই বইটা তিনি লেখেননি কিন্তু সম্পাদনা করেছে, কিন্তু এই বিতর্কটার জন্ম দিয়েছে। সেটা হচ্ছে ইন্ডিয়াস ইসলামিক ট্র্যাডিশনস, এডিটেড বই। এখানে এই বিতর্কটা আপনারা পাবেন, এটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন। ওনার লেখা বই তো ভালোই, কিন্তু বিতর্কের যে উনি উন্মোচন করলেন, সেটা কিন্তু এই বইটাতে ইন্ডিয়াস ইসলামিক ট্র্যাডিশনস, অনেকে এখানে কন্ট্রিবিউট করেছেন। এই যাদের কথা বললাম, এরা অনেকেই এখানে ম্যাসিভলি তাদের প্রবন্ধগুলো লিখেছেন। তাই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর আমাদের দেশে দিল্লি বিশ্ববিদ্যালয়ে আমার ঘনিষ্ঠ বন্ধু রাজিউদ্দিন আকিল এই ধারাটাকে এগিয়ে নিয়ে গেছেন। তার একটা বই, তিনিও আবার এই বইটা এডিট করেছেন। তিনি প্রলিফিক রাইটার, অনেক বই লিখেছেন, কিন্তু এখানে এডিট করেছেন, কারণ এই এডিট করাটা তাকে এই সুযোগটা করে দিয়েছে এই বিতর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তার সেই বইটার কথা বলে দিচ্ছি। এটা অনেকে আছে কলেজে পড়ান, আমাদের মাস্টার্স পড়ান, আমাদের মাস্টার্সের কোর্সও এটা আছে। এটা রাজিউদ্দিন আকিলের এই বইটা আমরা সাজেস্ট করি। এটা হচ্ছে সুফিজম অ্যান্ড সোসাইটি ইন মিডাইভাল ইন্ডিয়া, এডিটেড বই। এখানে কিন্তু মোজাফফর আলমের ওই অ্যাসিমিলেশন ফ্রম এ ডিস্ট্যান্স, অর্থাৎ দূরত্ব বজায় রেখে সদৃশ্যকরণের তত্ত্বটা আপনারা পুরোপুরি পেয়ে যাবেন। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আমরা মাইল ফলক দেখি, আমরা দেখবো 60-এর দশক পর্যন্ত এই ইউনিফাইং ফোর্সটাকে ন্যাশনালিস্ট এবং মার্কসিস্ট হিস্টোরিয়ানরা জোর দিয়েছেন। 70-এর দশক থেকে এই কাঠামোটা ভেঙে যাচ্ছে, নতুন একটা চেতনা আসছে। কেন আসছে? ভারতবর্ষের আভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু বৈদেশীয় পরিবর্তন হচ্ছে। এক্সটার্নালি পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের জন্ম হচ্ছে। ভারতবর্ষ এখন আত্মবিশ্বাসী দেশ, আগের মতো হীনমন্যতায় ভোগে না ইন্টারন্যাশনাল কমিউনিটি অফ নেশনসে। তাই ভারতবর্ষ এখন সমালোচনার দৃষ্টিতে অতীতকে চর্চা করতে পারে। আর সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর জায়গায় দেখবেন, এখানে স্টেট ইউনিভার্সিটিগুলো কন্ট্রিবিউট করতে শুরু করলো সামাজিক ইতিহাস চর্চায়। আগে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো করতো। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইউনিফাইং ফোর্সকে জোর দিলে তখন রিসার্চ গ্র্যান্ট কমই ছিল, কিন্তু রিসার্চ গ্র্যান্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকতো। আমি খাটো করছি না, আমি বলছি এটা তো হতেই পারে, একটা স্টেটের একটা পলিসি থাকতে পারে। ইউনিফাইং ফোর্স আজকেও আমাদের জোর দিয়েই দেখার কথা, কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়ালো। 70-এর দশক থেকে খালি সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, স্টেট ইউনিভার্সিটিগুলো সামাজিক ইতিহাস চর্চায় মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকলো। আরেকটা জিনিস সংযোজিত হলো, আর ইন্টারনাল পলিসি ওই 5 ইয়ার্স প্ল্যানগুলো মোটামুটি ভালো হচ্ছে, অর্থনীতিটা অনেকটা বেশি আত্মবিশ্বাসী।
এরকম একটা জায়গায় যাচ্ছে। 70-এর দশকে আরেকটা জিনিস দেখা গেল, আটলান্টিক ওয়েস্টের জায়গায় ট্রান্স আটলান্টিক ওয়েস্ট ভারতবর্ষের মধ্যযুগের সামাজিক ইতিহাস চর্চায় এগিয়ে এলো। আগে ছিল জার্মান, ফ্রেঞ্চ, ইংলিশ স্কলার, অর্থাৎ আটলান্টিক ওয়েস্ট। এখন ট্রান্স আটলান্টিক ওয়েস্ট, আমেরিকা এলো। আমেরিকার এখানে কলোনি ছিল না, তাদের ওই বাদ বিচারের ব্যাপার ছিল না, ভারতীয় গভর্নমেন্ট থেকে টাকা নিয়ে তারা কাজ করে না, তাদের স্বাধীনতা আছে। তাই রিচার্ড ইটনের বইটা গবেষণাটা করলেন 70-এর দশক জুড়ে, বইটা বেরোলো 78 সালে, আর 1978-এ সুফিজ অফ বিজাপুর। ভালো করে খেয়াল করুন পার্থক্যটা, নিজামীর বই এবং ইসের বই, আপনার রিজভির বইয়ে ইন্ডিয়া কথাটা খুব জোরালো। হ্যাঁ, ইন্ডিয়া কথাটা জোরালো, ইন্ডিয়া কথাটা এখানে আর নেই। এখানে কি হচ্ছে? বিজাপুর, সুফিজ অফ বিজাপুর। সামাজিক ইতিহাস চর্চায় রিজিয়নের গুরুত্বটা অনুভূত হলো, স্বীকৃত হলো। অর্থাৎ শিফট ফ্রম অল ইন্ডিয়া পার্সপেক্টিভ টু রিজিয়নাল ভ্যারিয়েশন অ্যান্ড কমপ্লেক্সিটিস। সামাজিক ইতিহাস চর্চায় এই বিরাট একটা মাইল ফলক আমরা পেলাম 70-এর দশকে। আর 80-র দশকে মোজাফফর আলমরা টপিকটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বললেন ওই সেকুলারিজমের জায়গায় কম্পিটিটিভ স্পিরিচুয়ালিটি বা প্রতিযোগিতামূলক আধ্যাত্মিকতা রয়েছে। ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ অনেকদিন হয়েছে, 2002 সালে একসঙ্গে বসে চা খাচ্ছি। উনি সমন্বয়বাদী পছন্দ করেন, কিন্তু ইতিহাস লিখতে গিয়ে বলেন আমি যা তথ্য পাচ্ছি দেখছি সমন্বয়ের পাশাপাশি এই প্রতিযোগিতামূলক আধ্যাত্মিকতা রয়েছে। পাশে দিবেশ চক্রবর্তীও সেই আলোচনায় সেদিন অংশ নিয়েছিলেন। সুতরাং এই হিস্টোরিওগ্রাফিক্যাল জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা এখানে রামকৃষ্ণবাবু আছেন, ভালো লাগছে, এশিয়াটিক সোসাইটি কিন্তু একটা অবদান আছে। এশিয়াটিক সোসাইটি, ওয়েস্ট বেঙ্গলের যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, তারা কিন্তু 90-এর দশক থেকে একটা গবেষণায় তাদের কাউন্টারে গেলে, পাবলিশিং সেন্টারে গেলে বইগুলো এখনো হয়তো পাওয়া যাবে। হীরেন মুখার্জি এরা ভালো বক্তৃতা দিচ্ছেন, সেগুলো কিন্তু ছোট ছোট প্যাম্পলেট হিসাবে পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখা যাচ্ছে, যার সঙ্গে হীরেন মুখার্জির দৃষ্টিভঙ্গির সঙ্গে সতীশচন্দ্রের দৃষ্টিভঙ্গি মিলে যাচ্ছে। সতীশচন্দ্র যখন লিখছেন বইটা 50-এর দশকে, পার্টিজ অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মোগল কোর্ট, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন একটা লাইনে একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, আমার এর পরের গবেষণাগুলো ভারতবর্ষের কালচারাল হিস্ট্রি, রিলিজিয়াস হিস্ট্রি নিয়ে হবে, কারণ এটা পলিটিক্যাল হিস্ট্রিতে সীমাবদ্ধ ছিল, এটা থেকে আমি সামাজিক ইতিবৃত্ত সেভাবে রচনা করতে পারিনি, তাই আমার পরবর্তী ভেঞ্চারগুলো হবে। এক লাইনে বলছেন যে কালচারাল হিস্ট্রি, এবং তিনি কথা রেখেছেন কালচারাল প্লুরালিজমের উপর কাজ করছেন, হিস্টোরিওগ্রাফি, রিলিজিয়ান অ্যান্ড স্টেটের উপর বই লিখছেন, আরও অনেক বই লিখেছেন, সবগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু উনি কথা রেখেছেন। উনি তখন কালচারাল রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা দেখার চেষ্টা করছেন, প্লুরালিজমের জায়গাটা দেখার চেষ্টা করছেন। হীরেন মুখার্জি খুব সুন্দর বক্তৃতা দিচ্ছেন, এশিয়াটিক সোসাইটি বইটা বার করছে, সেটার নাম হচ্ছে ফ্রম আমির খসরু টু আবুল কালাম আজাদ, কো-মিংলিং অফ কালচারস। হ্যাঁ, এটা বেরোচ্ছে ঘটনাচক্রে। আমার একটু গর্বের বা ভালোবাসার জায়গাও রয়েছে। আমার বাবাও এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি ও প্রেসিডেন্ট ছিলেন, তিনিও থিওলজিক্যাল ডিসকোর্সেস ইন ইন্ডিয়ান হিস্ট্রি বলে একটা বক্তৃতা দিলেন এশিয়াটিক সোসাইটিতে। সেটাও আজকেও এশিয়াটিক সোসাইটির কাছে কৃতজ্ঞ, তারা তাদের পাবলিশিং ইয়েতে এই বইগুলো প্রিজার্ভ করেছে। বেশি দাম নয়, ছোট্ট প্যাম্পলেট, হীরেন মুখার্জির বই, অমলেন্দুদের এই থিওলজিক্যাল ডিসকোর্সেস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। এই যে হিস্টোরিওগ্রাফিক্যালি তাহলে আমরা দেখলাম 90-এর দশক থেকে এবং একবিংশ শতকের প্রাণ্য বেলায় আমাদের বেঙ্গলে একটা ইতিহাস চর্চায়, সামাজিক ইতিহাস চর্চায় একটা চেঞ্জ আসছে। আমরা রিলিজিয়ানগুলোকে স্টাডি করার চেষ্টা করছি, যেটা দরকার, খুবই গুরুত্বপূর্ণ অবদান এশিয়াটিক সোসাইটি, অনেক সময় আমরা স্বীকার করি না। আজকে আমরা বুঝতে পারি রিলিজিয়ানটা ওইভাবে যদি এগিয়ে নিয়ে যেতে পারতাম, খালি এশিয়াটিক সোসাইটি নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যদি এটা খুব বা রিসার্চ ইনস্টিটিউটগুলো যদি করতে পারতো সামাজিক ইতিহাস এভাবে চর্চা, তাহলে রিলিজিয়ানটাকে কোনো রাজনৈতিক দল হাইজ্যাক করে নিতে পারতো না। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি কোনো দলের পক্ষ থেকে কারো হয়ে বলছি না, কিন্তু আজকে রিলিজিয়ান হ্যাজ বিন হাইজ্যাক বাই সাম পলিটিক্যাল পার্টিস। সেটা হতো না যদি আমরা এই ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। সুতরাং সামাজিক ইতিহাস চর্চায় আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, অনেক ডিসকন্টিনিউটি, অনেক ব্রেক আছে, সেগুলো দুঃখের সঙ্গে আমাদের মনে রাখতে হবে। কারণ আমাদের এই জায়গায় আবার ফিরে যেতে গেলে অনেক সময় বিদেশি লেখকদের লেখা পড়ে আবার এই জায়গা, এই লিঙ্কটা, মিসিং লিঙ্কটাকে খুঁজে পেতে হয়, এটাতে আমাদের একটু খারাপ লাগে। নাইল গ্রিন সুন্দর একটা বই লিখছেন, সুফি সেটলার্স ইন আর্লি মডার্ন ইন্ডিয়া। সুফি সেটলার্স অর্থাৎ সেটলিং, এই যে মাইগ্রেশন হচ্ছে ওয়েস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে ইন্ডিয়ায়, এই মাইগ্রেশনটা বুঝতে গেলে, সামাজিক ইতিহাস বুঝতে গেলে সুফি ইনস্টিটিউশনকে দেখতে হবে। কারণ যারা মাইগ্রেট করছে এদের প্রত্যেক মেজর ফ্যামিলির কোনো না কোনো সুফি পীর আছে। এই যে ঢাকুরিয়ায় আমার জন্ম, সেলিমপুরে, জায়গাটার নাম সেলিমপুর, ভেরি ইন্টারেস্টিং ঢাকুরিয়া। হ্যাঁ, এখানে এখনো খুঁজে দেখলে দেখবে দু একটা কবরস্থান আছে। কসবা,
কসবা মানে কি? আপনার মিনি বাসে কে দিয়ে লেখেন, কে দিয়ে হবে না, কিউ দিয়ে হবে। কোয়ালিটি আইসক্রিম আপনারা খেয়ে দিয়ে লেখেন, কিউ দিয়ে হবে। সেরকম কসবা মানে স্মল টাউন, ওটার সঙ্গে ঢাকুরিয়ার যোগাযোগ ছিল, একটা মুসলিম বসতি ছিল। ঢাকুরিয়া কেন? ওই প্রত্যেক অঞ্চলে যেখানে সেটেলমেন্ট হয়, একটা পেট্রন সেন্টের নামে জায়গার নামকরণ হয়। বাহাউদ্দিন জাকারিয়া, বাংলায় জেড লেখা যায় না, জাকারিয়া হয়ে গেল ঢাকুরিয়া। সুতরাং এইভাবে জনবসতি স্থাপিত হচ্ছে। এই ইতিহাসগুলো খুঁজে বার করার চেষ্টা যাতে নষ্ট হয় তার প্রয়াস চলছে, সেগুলো প্রতিবাদ আমাদের করা দরকার নানাভাবে, সৃজনাত্মকভাবে, দায়বদ্ধতা আছে আমাদের। সুতরাং বাংলা ভাষার প্রতি যে আমি যেটা বললাম, সৈয়দ সুলতানের দৃষ্টিভঙ্গিটা আশরাফি দৃষ্টিভঙ্গি। বাংলা ভাষায় ইসলাম চর্চা হয় না, খানদানি জীবনযাপন বাংলা ভাষায় বাঙালি আনার মাধ্যমে হয় না, কিন্তু তবু তিনি বাধ্য হয়ে বাংলা ভাষায় চর্চাটা করছেন, কারণ তার একটা প্রয়োজনীয়তা আছে, সেটার কথা আমরা আগে বলেছি। এবার যদি দেখেন যে আরেকটা দ্বন্দ্ব চলতে থাকে সামাজিক ইতিহাস চর্চায়, এটা অনেক সময় আমরা দেখি না। আঞ্চলিক প্রতীক, ধর্মের একটা আঞ্চলিক প্রতীক থাকে, একটা সার্বজনীন প্রতীক থাকে, তার মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে। আঞ্চলিক প্রতীক হচ্ছে লোকাল পীর, লোকাল মুর্শিদ। যেমন পীর মাদার আরব দেশের পীর মাদার নয়, পীর মাদার একেবারে পূর্ববঙ্গে বা বঙ্গদেশে পীর মাদার। পীর বদর, পীর বদর বলে কেউ আরব দেশে নেই, হ্যাঁ, এখানে আছে। সুতরাং এইটা একটা ইমেজ, লোকাল মুর্শিদ। মুর্শিদের সঙ্গে, মুর্শিদ হচ্ছে লোকাল সিম্বল অফ রিলিজিয়ন, আর মোহাম্মদ হচ্ছে ইউনিভার্সাল সিম্বল অফ রিলিজিয়ন। একটা দ্বন্দ্ব চলতে থাকে। দ্বন্দ্বের মধ্যে দেখবেন একটা প্রয়াস রয়েছে মুর্শিদকে সরিয়ে দিয়ে কখন মোহাম্মদকে জায়গা করে দেওয়া যায় আধ্যাত্মিক মর্যাদা ক্রমোচ্চ বিন্যাসে। এই হারমেনিউটিক মডেলটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে টনি স্টুয়ার্ট। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকেও বাংলাদেশের ইতিহাস আপনি বুঝতে পারবেন, অনেক দিন থেকে এই প্রয়াসটা শুরু হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ার কোনো নিউজ পেপার নয়, ডেইলি স্টার বাংলাদেশের লিখছে, আমি হাসিনার সমর্থক নই, কিন্তু বলছি হাসিনার চলে যাওয়ার পর 6 মাসের মধ্যে there have been 80 assaults on the Sufi shrines in Bangladesh। এটা আমাদের কোনো নিউজ পেপার বলছে না, কোনো বিশেষ পলিটিক্যাল পার্টি স্পন্সর্ড নিউজ পেপার বা টেলিভিশন মিডিয়া বলছে না, বাংলাদেশের এই ডেইলি স্টার বলছে, যারা নট নেসেসারিলি এ সাপোর্টার অফ হাসিনা, তারা বলছেন যে there have been 80 assaults on Sufi shrines। এই অ্যাসাল্টগুলো আরও বাড়তে থাকবে, আপনারা দেখে নেবেন। সুতরাং এই ইতিবৃত্তের এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আঞ্চলিক সিম্বলের সঙ্গে সার্বজনীন সিম্বলের একটা দ্বন্দ্ব চলতে থাকে। হ্যাঁ, যেমন ধরুন কোরআন, হাদিস, শরিয়া, খলিফা, হযরত মুহাম্মদ, কাবা, মক্কা, এগুলো হচ্ছে ইউনিভার্সাল সিম্বল, আর হযরত বল শাইন লোকাল সিম্বল। এই জন্য হযরত বল শাইনেও মৌলবাদীরা কিছুদিন আগে, কয়েক বছর আগে বোমা ফেলেছিল। হযরত বল শাইন কেন? লোকাল সিম্বল, আঞ্চলিক মানুষের আত্মপরিচয়ের অন্বেষণের সঙ্গে সংশ্লিষ্ট। তাই হযরত বল শাইনকে কাশ্মীরের লোকাল লোকরা বলে মদিনা সানি, সেকেন্ড মদিনা। তাদের কাছে ওটাই মদিনা সানি। সবার পয়সা হয় না 1 মাস ধরে হজ করতে, কারণ পপুলারাইজড হয়ে যাবে, পরিবার না খেতে পেয়ে মরবে, প্রত্যেকদিন কাজে যেতে হয়, কাজ করতে হয়, পরিবারের জন্য খাবার রোজগার করতে হয়। তাই তাদের মদিনা সানি দরকার পড়ে, বাড়ির পাশে একটা মাজার দরকার পড়ে। কিন্তু এই মৌলবাদীরা এই মাজারটাকে নিতে রাজি নয়। এখানে দ্বন্দ্ব চলতে থাকে আঞ্চলিক প্রতীকের সঙ্গে মানে সর্বজনীন প্রতীকে। এইভাবে কিন্তু মানুষের সামাজিক ইতিবৃত্ত রচিত হতে থাকে। বাউলরা মতো লোকায়ত সংস্কৃতির যারা প্রতিনিধি, 16 শতক থেকে ভালো করে লোকায়ত সঙ্গীতগুলো লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এর প্রতিবাদ এখানে আছে। বাউলরা এই সার্বজনীন প্রতীকের প্রতিবাদ করে বলেছে পিলগ্রিমেজ বা তীর্থযাত্রা মানুষের শরীরের মধ্যেই সম্ভব। কাশী, বৃন্দাবন বা মক্কা মদিনায় যাওয়ার দরকার নেই। আপনি আপনার ভালো করে চিনে তার দাওন ধরুন, আঁচলটা চেপে ধরুন, ঈশ্বর আপনার মধ্যেই আছে। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটা ওই জন্য শুরু হয় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে অচিন মানে মনোবেড়ি দিতাম পাখির পায়, এটা বলে শুরু হয়। শেষ হয় উপন্যাসটা গোড়াকে গ্রামে পাঠিয়ে, কারণ ভারতবর্ষের সোল, সামাজিক ইতিহাসের আত্মা গ্রামেই আছে। গান্ধী উপলব্ধি করেছিলেন গান্ধীর মধ্যে সুফিজমের প্রভাব আছে, সেটা নিয়ে আলোচনা আলাদা হতে পারে, আজকে নয়। সুতরাং এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখতে হবে। এই দ্বন্দ্বটার মধ্য দিয়ে কিন্তু লোকায়ত সংস্কৃতি টিকে থাকে। এখানে আমি একটা কথা বলবো, আমরা অনেক সময় কনক্লুশনে আসি যে মোগলদের পতনের সঙ্গে সঙ্গে ইন্দো পারসিক ধ্রুপদী ঘরানাটার পতন হয়ে গেল। আমি সামাজিক ইতিহাস লিখতে গিয়ে এটা স্বীকার করি না। হতে পারে যে মোগলদের অবক্ষয় হলো, রাজনৈতিক অবক্ষয় হয়েছে,
সাংস্কৃতিকভাবে আমাদের মানে ধ্রুপদী ইন্দো পারসিক সংস্কৃতি দৈনন্দিনতা এখানে ফুটে ওঠেনি, সেটা আরও অনেক দিন অগ্রসর হয়েছিল। আমি বলছি, আমার আর্গুমেন্টটা হচ্ছে লোকায়ত সংস্কৃতির মধ্যে, লোকায়ত সঙ্গীতের মধ্যে ধ্রুপদী ইন্দো পারসিক সংস্কৃতি বেঁচে ছিল। তাই মাইজ ভান্ডারী গানে, যে মাইজ ভান্ডারীরাও আজকে আক্রান্ত বাংলাদেশে, চিটচিটমের মাইজ ভান্ডারী ফকিররা, তারা গান গায়, কাওয়ালি গায়, হ্যাঁ, তারা হিন্দু মুসলমান ভেদাভেদ মানে না, সমন্বয়ের কথা বলে, তারা গান গায়। জালালি জামালি খেলা খেলছে বসে মালিক মাওলা লুকাইয়া রই। ভালো করে খেয়াল করুন, কতগুলো ইন্দো পারসিক শব্দ আছে এবং শব্দগুলি মরমী ব্যঞ্জনাপূর্ণ শব্দ। সুতরাং ক্লাসিক্যাল পার্সিয়ান ট্র্যাডিশন খালি রামমোহনের মধ্যে নয়, দারাশিকোর মধ্যে নয়, দেবেন্দ্রনাথের হাফেজ পড়ার মধ্যে নয়, লোকায়ত সংস্কৃতির মধ্যেও কিন্তু ধ্রুপদী ইন্দো পারসিক সংস্কৃতি বেঁচে থাকে। এটা আমার একটা হাম্বল সাবমিশন। আমাদের বোধহয় খুব একটা সময় নেই, কয়েকটা মূল জায়গায় আমরা হাইলাইট করতে চাই। অযোধ্যায় আমরা অনিরুদ্ধবাবুর কথা আবার আসবো। অনিরুদ্ধবাবুর বইটা পড়ে এখানে ওয়াজেদ আলী সাহেবের উপর একটা একাধিক সেমিনার হয়েছিল, একটা যাদবপুরে, একটা মুসলিম হলে, মুসলিম ইনস্টিটিউটে। সুতরাং সেখানে আমার অনিরুদ্ধবাবুর বইটা পড়তে হয়েছিল। খুব সুন্দর লেখা বই অযোধ্যার ওপর। ওটা আমাকে উপহার দিয়েছিলেন বইটা সুস্নাত দাস উপহার দিয়েছিলেন। সেই বইটা আমার খুব কাজে লেগেছিল। অযোধ্যার কথা একটু আসবো। তো অযোধ্যায় আওরঙ্গজেবের পরে অযোধ্যায় একটা পরিবর্তন হলো। আওরঙ্গজেব পারেননি যে একটা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা সমন্বয় আনতে, অযোধ্যায় পারেননি। কিন্তু অযোধ্যায় যখন নবাবী স্টেট স্থাপিত হলো, দেখা গেল এই সময় হিন্দু মুসলমানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বিরাজ করেছে। কি করে করলো? সামাজিক ইতিহাস এটা ছাড়া হয় না। নিশ্চয়ই অযোধ্যার নবাবদের একটা বিশাল ভূমিকা ছিল, এটাকে আমি অস্বীকার করছি না, কারণ তারা চাকরি দিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে, তারা হিন্দুদের, কায়স্থদের, রাজপুতদের চাকরি দিল। এভাবে একটা ব্যালেন্স তৈরি করলো, ভুল বোঝাবুঝি চলে গেল, খুব সুন্দর একটা সম্পর্ক রাজপুতদের সঙ্গে মানে খানাজাত বা মুসলিম অভিজাতদের তৈরি হয়ে গেল অযোধ্যায়। কিন্তু খালি কি রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অযোধ্যায় এই পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ফেরার পেছনে। সামাজিক জীবনে যে সামঞ্জস্য এলো, তার পেছনে কিন্তু সুফি ইনস্টিটিউশনের ভূমিকা আছে। ওখানে বানসাওয়ি বলে একজন সুফি ছিলেন, বানসাওয়ি কিন্তু নিরক্ষর ছিলেন। আমরা আমাদের সামাজিক ইতিহাস রচনায় নিরক্ষর সাধকদের ভূমিকা আলোচনা করিনি, কিন্তু ভালো করে খেয়াল করুন, কবির নিরক্ষর, হায়দার আলী নিরক্ষর, আকবর নিরক্ষর, শাহ আব্দুল লতিফ সিং নিরক্ষর, রামকৃষ্ণ পরমহংস নিরক্ষর, লালন শাহ নিরক্ষর, আবদুল্লাহ শেখ যিনি গান্ধীকে ইসলাম সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন নিরক্ষর। আরও অনেক নিরক্ষর আছে, আমি লিস্টটা বাড়াবো না। আমি খালি যেই কথাটা বলতে চাই, নিরক্ষর দাদু দয়াল সম্ভবত নিরক্ষর, রাজ্জাব, ধান্না, পিপা, নিচু জাতের ভক্তি সেন নিরক্ষর। এদের বিরাট অবদান আছে। তাই রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন বক্তৃতা দিলেন সাধু সন্ত সম্বন্ধে, সবাই ভাবলেন শঙ্করাচার্য সম্বন্ধে বলবেন, মাধবাচার্য সম্বন্ধে বলবেন, বল্লভাচার্য সম্বন্ধে বলবেন, কারোর সম্বন্ধে বললেন না। যাদের সম্বন্ধে বললেন তারা লেখাপড়া জানে না, ওই অর্থে মানে অক্ষর জ্ঞান নেই, কিন্তু তাদের ইনটুইটিভ ইন্টেলিজেন্স আছে, সংবেদনশীল বুদ্ধিমত্তা আছে, মানবতাবাদ আছে। সেইটা নিয়ে তিনি মানে সিরিজ অফ লেকচার দিয়ে গেলেন। কীর্তিমোহন সেনের গবেষণা আরও প্রসারিত হলো। কীর্তিমোহন সেন এদের নিয়ে গবেষণা করে বার করলেন, অনেক কিছু বার করলেন। আবার তার বিরুদ্ধে আন্দোলন হলো। কীর্তিমোহন সেন যখন মীরাবাইয়ের সম্বন্ধে ম্যানুস্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে, তখন তো জেরক্স মেশিন ছিল না, ফটোকপিং মেশিন, ওই ম্যানুস্ক্রিপ্টটা হারিয়ে গেল, আর কোনো বই হারায়নি। মীরাবাইয়ের ম্যানুস্ক্রিপ্টটা হারালো কেন? কারণ পিতৃতান্ত্রিক সমাজকে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ওই মীরাবাইয়ের ভলুমিনাস ইটাতে। উনি ভদ্রলোক, পরিশীলিত ব্রাহ্ম, অত কিছু বলেননি, বলেছেন বইটা হারিয়ে গেছে। আমার কনক্লুশন হচ্ছে এটাকে সরিয়ে ফেলা হয়েছে, আর কোনো বই সরানো হয়নি। এই বইটাই কেন, অন্য বই সরিয়ে ফেলা সহজ ছিল, কিন্তু এটা এত এরকম কলেবর, সেটাই হারিয়ে গেল। ওখানে মীরাবাইয়ের একটা ইভলিউশন উনি দেখাচ্ছিলেন, মানে প্যাট্রিয়ার্কি থেকে উনি একটা নির্গুণ ব্রহ্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ সগুণ ব্রহ্ম থেকে নির্গুণ ব্রহ্মের দিকে এগিয়ে যাচ্ছেন, ফ্যামিলি ডেইটিকে অস্বীকার করছেন। এই যাত্রাটা, এই এম্পাওয়ারমেন্ট অফ এ লেডি, এটা কিন্তু তাকে মানে প্যাট্রিয়ার্কাল সমাজ মেনে নিতে পারে না। তাই মীরাবাইয়ের বইটা রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। কীর্তিমোহন সেনের বিরাট অবদান রয়েছে। এই বানসাওয়ি দেখা যাচ্ছে একটা সমন্বয়ের জায়গা তৈরি করেছেন, কিন্তু মুজাফফর আলম বলছেন বানসাওয়িকে আমি অবিমিশ্র সমন্বয়বাদের প্রতীক বলবো না, যদিও তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নিরক্ষর হওয়ার গুণটা হচ্ছে আপনি অক্ষর জ্ঞানের মাধ্যমে সমাজকে ডিকটেট করবেন না। অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে না,
সুতরাং অক্ষর জ্ঞান থাকলেই আপনি লিটারালি স্ক্রিপচারগুলোকে ইন্টারপ্রেট করে মানুষের জীবন হারাম করে দেবেন। কিন্তু আপনি যদি কল্পনাপ্রবণ মানুষ হন, আপনি ক্রিয়েটিভ এনগেজমেন্টের মাধ্যমে মানুষের মানবতাবাদের বিচ্ছুরণ ঘটাবেন। মানে এরকম ঘটনাটা ভিতর, কারণ এই জন্য জগদীশ সিং গান গাইছেন, দিল সে বেহতার কোই কিতাব নেই, দিল সে বেহতার কোই কিতাব নেই। সুতরাং এগুলোর সূত্র খুঁজতে গেলে এই সামাজিক ইতিহাসের জায়গাটা খুঁজতে হবে। বানসাওয়ি দেখা যাচ্ছে জন্মাষ্টমীতে আসছেন, কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন, ডান্স নাচে নাচছেন ইত্যাদি। আবার পশু মানে অ্যানিমাল ফাইটের সময় তিনি হিন্দু মেলাতে যাচ্ছেন, সেখানেও যাচ্ছেন। তাহলে কি সমন্বয়বাদ হয়ে গেল? না, দেখা যাচ্ছে তিনি বিশেষ কিছু শিষ্যকে নিয়ে ওই ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন এবং বলছেন কেউ যেন দেখতে না পায় তুমি আমার সঙ্গে হিন্দুদের ফেস্টিভ্যালে গেছো, এবং বলছেন অন্যান্য আমার শিষ্যদের, মুসলিম শিষ্যরা যেন আমার সঙ্গে না আসে। অর্থাৎ তিনি শরিয়া সম্বন্ধে অত্যন্ত সচেতন। আপামর মুসলিম সমাজকে হিন্দু মেলায় যেতে তিনি বলছেন না, আপামর মুসলিম সমাজকে তিনি জন্মাষ্টমীর আসরে যেতে বলছেন না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যেখানে অ্যানিমাল ফাইট হচ্ছে, শুয়োরের লড়াই হচ্ছে, শুয়োর নট অ্যাকসেপ্টেবল ইন ইসলাম, সেখানে তিনি যাচ্ছেন কেন? তার ব্যাখ্যা আছে। পানসাই বলছেন মোজেস বিধর্মীদের সবাই যেতেন নরক কি সেটা জানার জন্য, সুতরাং এটা পারমিসিবল। একজন লিডার যিনি সমাজকে কলুষিত করবেন না, তার নিজের জ্ঞানের জন্য তিনি এই ধরনের সবাই যেতে পারেন। এটাকে আপনি সমন্বয়বাদ বলবেন? এটাকে সমন্বয়বাদ নয়, এটা কমপ্লিট স্পিরিচুয়ালিটি। কারণ দেখা যাচ্ছে পানসাই আশীর্বাদ করছেন, কৃষ্ণ গোপিনীদের আশীর্বাদ করছেন, এই আশীর্বাদ করছে হিন্দু শিষ্যরা আসছে, নো ডাউট, বৈরাগীরা আসছে, এই দেখা যাচ্ছে তিনি কৃষ্ণকে এবং গোপিনীদের আশীর্বাদ করছেন। এটার মধ্য দিয়ে আধ্যাত্মিক মর্যাদার ক্রমোচ্চ বিন্যাসে যোগীদের থেকে উৎকৃষ্ট জায়গা বানসাইকে দেওয়া হয়েছে। এটার মধ্যে কমপ্লিট স্পিরিচুয়ালিটি আছে, সমন্বয়বাদ নেই। এটা মোজাফফর আলম বলছেন, আমার পুরোপুরি মত নয়, তবে আমি এটা মানে ব্যাখ্যাটাকে আমি কাট করার মতো জিনিস পাইনি। এই জিনিসগুলো আছে, বিপরীত চরিত্রটাও আছে, সেটা বলে আস্তে আস্তে শেষ করবো। সুতরাং বানসাই অযোধ্যার হিন্দু মুসলমান সমাজে একটা মহাকাব্যিক চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করছেন, কিন্তু সেই মহাকাব্যের নায়ক ওই মহাকাব্যের আরেক নায়ককে মানে বশীভূত করছেন, কৃষ্ণকে বশীভূত করছেন। হ্যাঁ, সুতরাং মহাকাব্যের মধ্যে দ্বন্দ্ব আছে। এই জায়গাগুলো আমাদের কথা বলছেন যারা গবেষণা করছেন, তারা এই হায়ারার্কি বা মর্যাদা ক্রমোচ্চ বিন্যাসটা দেখতে বলছেন। আমি শেষের দিকে চলে এসেছি, উর্স নিয়ে কথা বলবো। যারা ন্যাশনালিস্ট এবং মার্কসিস্ট হিস্টোরিয়ান তারা বলছেন দেখো উর্সটা অনেকটা লোকায়ত সমাজের মতো, কারণ উর্সকে কেন্দ্র করে এই ধরনের গান বাজনা হয়, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু মুসলমান শিখ সবাই উর্সে আসে। উর্স মানে ডেথ অ্যানিভার্সারি অফ দ্য সুফি সেন্ট। কেন ডেথ অ্যানিভার্সারি? তখনকার দিনে তো আছে বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক কথা হচ্ছে আজকাল, তখনকার দিনে সমাজে বার্থ সার্টিফিকেট থাকতো না, মানে বার্থ সার্টিফিকেট তো দূরের কথা, কেউ বার্থের ডেটটাও মনে রাখতো না, খালি বিখ্যাত হলে তাকে মনে রাখতো, কিন্তু ততদিনে বার্থ ডেটটা ভুলে যেত। তাই নিজামুদ্দিন আউলিয়া কবে জন্মেছিলেন কেউ মনে রাখেনি, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া কবে মারা গেছেন সেটা মনে আছে। তাই উর্সটা বার্থ ডেতেও হতে পারতো, কিন্তু ডেট যেতে হয়, কারণ ডেটটা বিখ্যাত লোকের মৃত্যুটা সবাই মনে রাখে। তাই এটা ডেথ অ্যানিভার্সারি অফ এ সুফি সেন্ট। মনে করা হয় মৃত্যুর মধ্য দিয়ে সুফি পরমেশ্বরের মধ্যে মিলিত হন। তাই আমির খসরু কবিতা লেখেন, মান তু সুদাম তু মান সুদি, এটা গাওয়া হয় কাওয়ালিতে, আমি গায়ক নই, আমাকে মার্জনা করবেন। মান তু সুদাম তু মান সুদি, মান তান সুদাম তু যা সুদি, তাকাস নাগোয়েত বাদ আজি, মান দিগারাম তু দিগি। আমি ঈশ্বর হয়ে যাচ্ছি, ঈশ্বর আমি হয়ে যাচ্ছেন, আমি শরীর হয়ে যাচ্ছি, ঈশ্বর আত্মা হয়ে যাচ্ছেন। এরপরে নিশ্চয়ই কেউ বলবে না আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন। এটা আমি ওই যে বলেছিলাম, ইন্দো পারসিক সংস্কৃতি, ধ্রুপদী সভ্যতা লোকায়ত সংস্কৃতিতে বিলীন হয়ে যায় না, রক্ষিত হয়। তাই বাউল গানে আপনারা মনের মানুষ সিনেমাটা দেখেছেন, লালন যখন ঘুরে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ গ্রহ নক্ষত্র সূর্যের চারিদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, সূর্য ইজ ইকুয়াল টু মুর্শিদ, আর এই যারা ঘোরে তারা ইজ ইকুয়াল টু মুরিদ, অর্থাৎ ডিসাইপল। সুতরাং সেই কসমোগনিক্যাল কনসেপ্ট থাকে। সুতরাং এই অ্যান্টি ক্লকওয়াইজ ডান্স করতে করতে লালন শাহ সেদিন গিয়েছিলেন, মিলন হবে কত দিনে মনের মানুষেরই শোনে, দিস ইজ দ্য বেঙ্গলিসাইজেশন অফ দ্য পার্সিয়ান কাপলেট। মান তু সুদাম তু মান সুদি, মান তান সুদাম তু যা সুদি, তাকাস নাগোয়েত বাদাজি, মান দিগারাম তু দিগি। অর্থাৎ এরপরে বোধহয় আমরা বলবো না যে ক্লাসিক্যাল পার্সিয়ান ট্র্যাডিশন বিলীন হয়ে যাচ্ছে মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের পর, টিকে থাকছে লোকায়ত সংস্কৃতির মধ্য দিয়ে, লোকায়ত সঙ্গীতের মধ্যে। সুতরাং উর্সকে কেন্দ্র করে এই যে হিন্দু মুসলিম শিখরা আসে, এটা লোকায়ত সংস্কৃতি জাত নয়। নাইল গ্রিন বলছেন উর্স হয়েছিল, জালালউদ্দিন রুমির উর্স হয়েছিল ত্রয়োদশ শতকে, জালালউদ্দিন রুমির উর্স হয়েছিল, সেখানেও গান বাজনা হয়েছিল। সুতরাং এটা
ওই যারা সুফি সেটলাররা ভারতবর্ষে আসছেন, এটা হচ্ছে মেমোরি স্পেসকে খোঁজা, একটা স্মৃতির জায়গাকে নতুন করে আবিষ্কার করা। তারা নিজেদের জন্মভূমি ছেড়ে ভারতবর্ষে চলে এসছেন, কিন্তু এই উর্সের মধ্য দিয়ে, এই দরগার আর্কিটেকচারাল প্যাটার্নের মধ্য দিয়ে তাদের ফেরে আসা জায়গা তারা খোঁজার চেষ্টা করেন। তাসলিমা নাসরিনের ফেরা উপন্যাসটা পড়লে দেখবেন একজন মানুষ যখন তার জন্মভিটায় ফিরে যায় তার কী ধরনের প্রতিক্রিয়া হয়, সেটা আপনি তাসলিমা নাসরিনের ফেরায় দেখতে পাবেন। সুতরাং এটা হচ্ছে মেমোরি স্পেসকে তল্লাশি করা। আর নাইল গ্রিন বলছেন এটা নট অ্যান ইনকর্পোরেশন অফ মানে ফোক ট্র্যাডিশন অফ সাউথ এশিয়া, লোকায়ত সংস্কৃতিকে গ্রহণ করা নয়, এটা হচ্ছে ধ্রুপদী সংস্কৃতিটাই এখানে মাইগ্রেট করে এসেছিল, মাইগ্রেশন অফ ক্লাসিক্যাল পার্সিয়ান ট্র্যাডিশন ইন ইন্ডিয়া, এটাকে বলছে। উদাহরণ আমি আরও একটু এক্সপ্লেন করছি। যেমন আরও যারা বলেন যে এটা লোকায়ত সংস্কৃতির প্রতীক, তারা বলেন যে দেখো উর্সের আশেপাশে কী জিনিস বিক্রি হয়, আতর বিক্রি হয়, ওই আতরটা ইন্ডিয়া দিয়ে হয়তো তৈরি হচ্ছে। আবার হালুয়া তৈরি হয়, হালুয়াটা তো ভারতীয় রাঁধুনি তৈরি করছে, সুতরাং লোকায়ত সংস্কৃতি যুক্ত হয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখুন, সামাজিক ইতিহাস এভাবে দেখতে হবে। আতর এটা সুন্নাহ। হযরত মুহাম্মদ সুগন্ধি, অনেকগুলো জিনিস প্রিয় ছিল, তার মধ্যে আতর একটা, সুগন্ধি একটা। তাই বিখ্যাত কবি ফরিদউদ্দিনের নাম ফরিদউদ্দিন আত্তার, কারণ সে আতর তৈরি করত। সুতরাং আতরটা লোকায়ত সংস্কৃতি নয়, ধ্রুপদী সংস্কৃতি। প্রফেট মোহাম্মদ গায়ে সেন্ট মারতে ভালোবাসে, সেই আতরের প্রতিফলন হচ্ছে, ধ্রুপদী প্রতিফলন হচ্ছে উর্সের পাশে আতর বিক্রি হয়। হালুয়া প্রফেট মোহাম্মদ খেতে ভালোবাসতেন, তখন অনেক যুদ্ধ বিগ্রহ হতো। একবার প্রফেট মোহাম্মদের যুদ্ধে তখন তো ক্রুড ওয়েপন দিয়ে মারপিট করা হতো, দাঁত পড়ে গিয়েছিল, দাঁত পড়ে গেলে হালুয়া খাওয়া সোজা। তা হযরত মোহাম্মদ হালুয়া খেয়েছিলেন, তাই হালুয়া বিক্রি হয় উর্সের সামনে। অর্থাৎ ইসলামের সার্বজনীন প্রতীকের সঙ্গে আঞ্চলিক প্রতীকের দ্বন্দ্বটা নতুনভাবে আরও জারি হয়, আরও এগিয়ে চলে। আত্মপরিচয়ের অন্বেষণটা নতুন মাত্রা পায়, সামাজিক ইতিবৃত্ত নতুন আলোকে আলোকিত হয়। এই জায়গাটা কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। সুতরাং উর্সটা বা গান বাজনাটা এটা কখনোই লোকায়ত সংস্কৃতির প্রভাব নয়। গান বাজনা রুমির সময়ও হতো। রুমির মেভলেভি দারবিশ অ্যান্টি ক্লকওয়াইজ ডান্স করে। গান বাজনা ভেরি মাচ অ্যাকসেপ্টেবল ইন রুমিয়াইট সুফি প্র্যাকটিসেস, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটা কথা বলি, শেষ করি, যে সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে গবেষকরা বা সমাজবিজ্ঞানীরা, আমি বারে বারে ঐতিহাসিক কথাটা ব্যবহার করছি না, কারণ আমি বলেছি মাল্টিডিসিপ্লিনারি খুব ইম্পর্টেন্ট। তারা বলছেন প্রতীকের ব্যবহারটা, যেটা ন্যাশনালিস্ট বা মার্কসিস্ট হিস্টোরিয়ানরা দেখেননি, প্রতীকের ব্যবহারটা না দেখলে সামাজিক ইতিহাস মধ্যযুগে রচনা করা যায় না। যেমন দারাশুকো খুব ভালো ক্যালিগ্রাফার ছিল, তখন তো বই ছিল না, ম্যানুস্ক্রিপ্ট ছিল। দারাশুকোর সিদ্রি আকবর, অর্থাৎ গ্রেট মিস্ট্রি, অর্থাৎ উপনিষদের 52টা উপনিষদের অনুবাদ দারাশুকো করছেন সংস্কৃত থেকে ফার্সি ভাষায়। সেখানে তিনি ক্যালিগ্রাফিক স্টাইল দিয়ে অনেক বার্তা দিয়েছেন। সেই ম্যানুস্ক্রিপ্টটাকে আপনি যদি দারাশুকোর সিদ্রি আকবর বা যেটা উপনিষদের অনুবাদ ফার্সি ভাষায়, সেটাকে যদি আপনি উল্লম্বভাবে ধরেন, ভার্টিক্যালি ধরেন, সেটা হচ্ছে ওম, এটা ওম। ম্যানুস্ক্রিপ্টকে এইভাবে ধরলে এটা ওম। এটাকে যদি হরাইজেন্টালি ধরেন তাহলে এটা আল্লাহ, হরাইজেন্টালি ধরলে এটা আল্লাহ। তো এভাবে দারাশুকো নাগরিকত্বের একটা বৃহত্তর সংজ্ঞা খোঁজার চেষ্টা করেছেন। আর আজকে, অর্থাৎ মধ্যযুগ ততটা মধ্যযুগীয় ছিল না, আধুনিক যুগ ততটা আধুনিক নয়, আজকে আমরা নাগরিকত্বের সংজ্ঞাটাকে সংকুচিত করছি। মধ্যযুগে কিন্তু, তথাকথিত মধ্যযুগে কিন্তু নাগরিকত্বের সংজ্ঞাটাকে বিস্তৃত করার প্রয়াস, সৃজনাত্মক প্রয়াস, ইতিবাচক প্রয়াস, মানবিক প্রয়াস বিচ্ছুরিত হয়েছিল। এটা মনে রাখতে হবে। আরও অনেক গল্প করা যেতে পারতো। রুমিয়াইট দরবেশের এই লম্বা পাগড়িটা অনেক কিছু সিম্বলাইজ করে। পাগড়িটাকে ভালো করে খেয়াল করে দেখুন, এটা ঐতিহাসিকরা বলছে খালি টেক্সট দেখে ইতিহাস রচনা করা যায় না, সিম্বলকে দেখতে হবে। কারণ বেশিরভাগ মানুষ নীরব করছিল। খালি জ্ঞান মৌখিকভাবে সঞ্চালিত হতো না গানে আর কবিতায়, জ্ঞান সঞ্চালিত হতো প্রতীকের মাধ্যমে। সুতরাং প্রতীককে ভালো করে স্টাডি করতে হবে। তাই এই পাগড়িটাকে দেখতে ওই সৌধের মতো, স্মৃতিসৌধের মতো। স্মৃতিসৌধের নিচে সুফি পীর শায়িত আছে, মৃত সুফি পীর শায়িত আছে। পাগড়িরূপী সৌধের নিচে শায়িত আছে আপনার নফস। নফস মানে ইগো। ইগোকে বিসর্জন না দিলে আপনি সুফি হবেন না, আপনি মানবতাবাদের জয়গান গাইতে পারবেন না। তাই বৈষ্ণব সাহিত্য বলা হয় যশ প্রতিষ্ঠা সুপরিবিষ্ঠা মেঘে এলে সারা গায়ে। সুতরাং ইগোকে কবর দিতে হবে কোথায়? সৌধরূপী পাগড়ির নিচে। কখন? অ্যান্টি ক্লকওয়াইজ ডান্সের সময়। কেন?
অ্যান্টি ক্লকওয়াইজ ডান্স কসমোগনিক্যাল, সৃষ্টিতত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট, যেখানে গুরুর অন্বেষণ থাকে, যেটাকে আমরা লোকায়ত ভাষায় বলি মুর্শিদা গান। গৌতম ঘোষের একটা ফিল্ম আছে দেখা, ওখানে মুর্শিদা গানের ভালো প্রয়োগ আছে, ভালো করে খেয়াল করে দেখুন। মুর্শিদা গান পূর্ববঙ্গ থেকে এখানে আসছে, অনুপ্রবেশকারী বা যাই বলুন আসছে, গানটা নিয়ে আসছেন, মুর্শিদা গানটা নিয়ে আসছে, কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে মুর্শিদা গানের মধ্য দিয়ে। মুর্শিদ নিজের গুরু, তার গুরু, এভাবে করতে করতে প্রফেট মোহাম্মদের কাছে যাওয়ার চেষ্টা করে, প্রফেট মোহাম্মদের মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়ার চেষ্টা করে। তখন আমির খসরুর ওই গানটা বোধহয় গায়, যেটা বাউল গানে রয়েছে, মিলন হবে কত দিনে মনের মানুষেরই শোনে। এটা হচ্ছে জার্নি। জার্নিটা যারা করে তারা শালিক, যারা ক্লান্ত হলে যারা হেল্প করে, বাবর নামায় আছে, তাদের বলে সাকি। তাই সত্যজিৎ রায়ের বাড়ি কুকুরের নাম সাকি, ওয়াইন কাপ পিয়ারা। সুতরাং এই সিম্বলগুলো বুঝতে হবে। সুতরাং রেনেসাসটা রবীন্দ্রনাথে শেষ হয়ে যায়, রেনেসাসটা সত্যজিৎ রায় পর্যন্ত অগ্রসর হয়েছে। আমার কথা নয়, ডেভিড কফ বিখ্যাত লেখক এটা একদিন সোয়াসে আলোচনা করছিলেন, আমার থাকার সৌভাগ্য হয়েছে। শেষ করি, নাক্সবন্দি সুফিদের বাতিল করে দেওয়া হলো। এই নাক্সবন্দি সুফিরা, এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি, নাক্সবন্দি সুফিরা ষোড়শ শতকে যেমন ছিল, অষ্টাদশ শতকে তেমন ছিল না। অর্থাৎ সামাজিক ইতিহাস চর্চা করতে গেলে আমাদের বড় একটা ক্যানভাস দরকার। ওই আধুনিক যুগ মধ্যযুগ ভাগ করলে হবে না, প্রতিষ্ঠানের একটা ইভলিউশন স্টাডি করতে হবে। হ্যাঁ, এটা না করলে হবে না। যেমন ষোড়শ শতকে নাক্সবন্দি সুফিরা ছিল ইনওয়ার্ড লুকিং, হ্যাঁ, অনেক বেশি একটা ঘরপূর্ণ সভ্যতা ছিল, হিন্দু প্রতিবেশের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তা বোধ করতো না। যেটা শঙ্খ ঘোষ বলছেন, যোগাযোগ না রাখলে প্রতিবেশ বিপন্ন হয়, একটা টার্ম কয়েন করছেন কবিতায়, বিপন্ন প্রতিবেশ, যেটা আজকে আমরা দেখতে পাই। তাই ষোড়শ শতকের নাক্সবন্দিরা প্রতিবেশকে বিপন্নতার হাত থেকে বাঁচানোর তাগিদ তাদের ছিল না। তারা যে হিন্দু বিদ্বেষী ছিল তা নয়, তারা অন্তর্মুখী ছিল। তার কারণ আছে, আমি যাচ্ছি না। অষ্টাদশ শতকের অবস্থাটা বদলে গেল। ষোড়শ শতকে নাক্সবন্দি সুফিদের যে মাকতুবা লেটার্স, যেটার কথা বললাম সোর্স হিসাবে, সুফি লেটার্স, এক্সচেঞ্জ বিটুইন সুফি সেন্টস, মাকতুবাত লেখা হতো ফার্সি ভাষায়। অষ্টাদশ শতকে মির্জা মাজার জানান, দিল্লির সুফি, নাক্সবন্দি সুফি, তিনি ফার্সি ভালো জানেন, কিন্তু ফার্সিতে বিশেষ লিখছেন না, উর্দু ভাষায় চিঠি লিখছেন যাতে সাধারণ মানুষ পড়তে পারে। ভার্নাকুলারাইজেশন অফ নলেজ, নাহলে রেনেসাস হয় না। এবং তিনি গান বাজনা পছন্দ করেন। শেখ আহমেদ সিরিঞ্জি, তার ওই ষোড়শ শতকের পূর্বসূরি, জাহাঙ্গীরের সমসাময়িক, তিনি গান বাজনা পছন্দ করতেন না, তাই নাক্সবন্দিদের বাদ দিয়ে দেওয়া হলো অর্থোডক্স বলে। কিন্তু মির্জা মাজার জানান গান বাজনা পছন্দ করেন, কবিতা লেখেন, হিন্দু নেবারহুডে যান। অষ্টাদশ শতকের অবস্থাটা বদলে গেছে। তাই তিনি একটা জিনিস আবিষ্কার করেছেন, তাসাওয়ারি শেখ। নাক্সবন্দি তাসাওয়ারি শেখ কি? অর্থাৎ শেখের, সুফি সেন্টের মুখাবয়ব কল্পনা করা। এটা একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস অফ দ্য নাক্সবন্দিস। তো এরকম একটা আসরে কয়েকজন বেশি উদ্যোগী মুসলমান বললো, আপনার অনেক হিন্দু শিষ্য আছে, আপনি কনভার্ট করেন না কেন, ধর্মান্তরিত করেন না কেন? তা বলে একটা পরীক্ষা করি, তাসাওয়ারি শেখটা প্রয়োগ করি। কিরকম? তোমরা সবাই চোখ বুঝো। তো মুসলমান শিষ্যরা চোখ বুঝলো, তোমরা ধর্মের কথা চিন্তা করো। ধর্মের কথা চিন্তা করা শুরু করলো, বলে এবার চোখ খোলো। কি দেখলে? কিছু দেখলে? বলে আপনার নিষ্পাপ পবিত্র মুখাবয়ব আমাদের চেতনায় আবির্ভূত হলো। বলে তোমরা সবাই পৌত্তলিক, আগে তোমাদের কনভার্ট করবো। এটা হচ্ছে তাসাওয়ারি শেখ, অর্থাৎ অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন, প্রতিবেশ যাতে বিপন্ন না হয় সেটা দেখার চেষ্টা করছেন। ষোড়শ শতকে এই তাগিদ ছিল না, কারণ ষোড়শ শতকটা আকবরের শতক। ওই সময় ইসলাম ইন ডেঞ্জার এই কনসেপ্টটা ছিল না। কিন্তু অষ্টাদশ শতকে মোগল সাম্রাজ্য অবক্ষয়িত, সেই প্রেক্ষাপটে সামাজিক ইতিহাস তো নতুন করে লিখতে হবে। তাই এই সময় বিপন্ন প্রতিবেশীর সঙ্গে আদান প্রদানের তাগিদটা মির্জা মাজার জানান অনুভব করেছিলেন, যেটা তার পূর্বসূরিকে অনুভব করতে হয়নি। এটা বুঝতে হবে। মির্জা মাজার জানানের গুরু একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের কথাটা বলে শেষ করছি, কারণ আপনারা অনেকেই আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা পড়েছেন। খোয়াবনামা ইজ অ্যান ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইন সোশ্যাল হিস্ট্রি। স্বপ্নের মানে উদ্ধার করা গুরুত্বপূর্ণ একটা এনগেজমেন্ট। খোয়াবনামা উপন্যাসটা পড়লে আপনারা জানতে পারবেন, দেশভাগের মর্মান্তিক চিত্র ওখানে আছে। তো খোয়াবনামা, গুরু মির্জা মাজার জানানের গুরু দেখলেন আগুন লেগেছে, আগুনের কেন্দ্রস্থলে বসে আছেন কৃষ্ণ, প্রান্তে বসে আছেন রাম। মির্জা মাজার জানানকে বললেন ব্যাখ্যা করো। মির্জা মাজার জানান বললেন, কেন্দ্রে কৃষ্ণ, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু নাক্সবন্দি জাজবা। জাজবা মানে হচ্ছে এক্সট্যাসি, রাপচার, আনন্দময়, পরমানন্দ কথাটা আছে না, পরমানন্দ। সুফিদের মধ্যে পরমানন্দটা হচ্ছে জাজবা, টার্মটাকে বলে রাপচার, এক্সট্যাসি ইংরেজিতে বললেন।
হ্যাঁ, সুতরাং এটা কৃষ্ণ কেন? কারণ কৃষ্ণের জীবনটা একটু হট লাইফ, বমিনি টমিনি আছে ইত্যাদি। তাই কৃষ্ণ মাঝখানে তাপটা বেশি থাকে। আর রাম অত বছর জঙ্গলে ছিল, অস্টিয়ারিটি। তো নাক্সবন্দি ফিলোসফিতে আরেকটা আছে অস্টিয়ারিটি, সেটাকে বলে সলুক। সালেকের কথা বললাম, সালেক হচ্ছে যে সলুকের দিকে যায়, অস্টিয়ারিটির দিকে যায়, এসেনশিয়াল পার্ট অফ নাক্সবন্দি প্রিন্সিপ। সুতরাং প্রান্তে আছেন রাম, যিনি বনবাসে যান। তাই রামের বর্ণনা আপনারা দেখেছেন, যখন তৃণের মধ্যে শুয়ে থাকেন, বিপুল শরীরে তৃণ নিষ্পেষিত হয়ে যায়, তৃণ তার রং হারিয়ে ফেলে, এরকম বর্ণনা আপনারা পেয়েছেন। সুতরাং এটা হচ্ছে সিম্বল অফ অস্টিয়ারিটি। এখন কোরআনে একটা টার্ম আছে, এগুলো কোরআনের বাইরে নয়। নাক্সবন্দিতে যে এক্সপেরিমেন্টেশনটা করছেন, এটা কোরআনের মধ্যে আছে, স্যাংশন আছে। কোরআনে একটা টার্ম আছে, খালি পয়গম্বর টার্মটা নেই, বশির। বশির মানে হচ্ছে প্রফেট লাইক মেসেঞ্জার। মির্জা মাজার জানান গুরুকে বললেন, কৃষ্ণ এবং রাম হলেন বশির, প্রফেট লাইক মেসেঞ্জার। এভাবে নাগরিকত্বের একটা বৃহত্তর সংজ্ঞা খোঁজার চেষ্টা হয়েছে। এই জিনিসগুলো রামমোহন জানতেন, কারণ রামমোহন 11 বছর বয়সে পাটনায় ইন্দো পারসিক চর্চায় গিয়েছেন। তাই রামমোহন যখন ব্রিটিশদের কাছে পিটিশন পাঠাতেন, প্রথম গ্রন্থটা ফার্সি ভাষায় লেখা, তখন তিনি ইংরেজি জানেন না। তখন তার এই বৃহত্তর মানবিকতার কনসেপ্টটা, ন্যাশনালিজমের কনসেপ্টটা ইন্দো পারসিক সংস্কৃতি থেকেই এসেছিল। তাই রামমোহন যখন পিটিশন পাঠাতেন, তিনি হিন্দু এলিট, কারণ তখন তো মাসের কনসেপ্ট ছিল না, গান্ধী পরে মাসের কনসেপ্ট আনেন, তাই পিটিশনটাতে হিন্দু এলিট এবং মুসলমান এলিট সই করতেন। আরও আরেকজন ফার্সি জানতেন, তাকে আমরা আবার কনজারভেটিভ বলি, আমরা তো সাদা কালোয় সব কিছু দেখি, আমি কনজারভেটিভ বলি না, আমি বলি ট্র্যাডিশনাল মডার্নাইজার, রাধাকান্ত দেব ফার্সি জানতেন। তিনিও কিন্তু পিটিশন পাঠানোর সময় হিন্দু এলিট মুসলিম এলিটের সিগনেচারটা নিতে বলতেন না। সে এই মানবিক, সংবেদনশীল, কল্পনাপ্রবণ, সৃজনশীল একটা সমাজ, সেটা কিন্তু খালি রাষ্ট্র নয়, রাষ্ট্র বহির্ভূত অনেক প্রতিষ্ঠান ভেবেছিল। কারণ তখনকার দিনে মরমী চেতনা বা ধর্মকে বাদ দিয়ে সামাজিক ইতিহাস রচনা করা যেত না। এটা ইউরোপেও যেত না, বিকজ রিলিজিয়ান ওয়াজ ইনএক্সট্রিকেবলি নিড উইথ এনিথিং এলস ইন সোসাইটি। সমাজের যে কোনো দিকের সঙ্গে ধর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। এই জিনিসগুলো মনে রেখে আমরা যদি মধ্যযুগের সামাজিক ইতিহাস চর্চায় ব্রতী হই, বিশেষ কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যারা আজকে ধর্মকে হাইজ্যাক করে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে, হয়তো আমরা একটা সৃজনাত্মক, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ জবাব দিতে পারব। আপনারা অনেকক্ষণ ধরে আমার কথা শুনেছেন। আমি অনিরুদ্ধবাবুকে শ্রদ্ধা জানিয়ে, আপনাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।